কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে ঠিক এই মুহূর্তে কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সঙ্গে আমার একটি কবিতার ক্লাস নেওয়ার পূর্ব নির্ধারিত শিডিউল রয়েছে এবং সেই প্রেক্ষিতেই আমি এই বিশ্বব্যাপী চলমান যে মহামারী, এই মহামারীর কারণে তোমাদেরকে আমরা সুদীর্ঘদিন থেকেই সরাসরি দেখতে পাচ্ছি না, তোমাদের সরাসরি ক্লাস নিতে পাচ্ছি না। সেই কারণেই অনলাইনে লাইভ ক্লাসে এসেছি এবং আমি আশা করছি যে তোমরা সবাই এই মহামারীর মধ্যে নিজেরা সুরক্ষিত আছো এবং পরিবারকেও সুরক্ষিত রেখেছ। এবং লেখাপড়া তো অবশ্যই আমাদেরকে করতে হবে, পড়াশোনা অবশ্যই আমাদেরকে করতে হবে। সে কারণে আমি কবিতার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করি পুরো সময় ধরেই তোমরা আমার সাথে থাকবে। তোমরা আমাকে যে কেউ একজন একটু কমেন্টস করে একটু জানাও যে আমার এই শব্দ, অর্থাৎ আমি যেই কথা বলছি, লেকচার দিচ্ছি, এই লেকচারটা সুস্পষ্টভাবে শব্দটা শোনা যাচ্ছে কিনা, এবং আমাকে সুস্পষ্টভাবে অর্থাৎ ভিডিওর রেজুলেশনটা ঠিক আছে কিনা। যে কোনো একজন একটু কমেন্টস করে জানাও যে সব কিছু ওকে আছে কিনা। তাহলেই আমার পরিকল্পনা মতে আমি তোমাদের আজকের ক্লাসটা আশা করছি কন্টিনিউ করতে পারবো, যদি নেট কোনো সমস্যা না করে। গত ক্লাসে নেট তো বহুবার সমস্যা করেছে। আমি আশা করছি আজকে নেট আমাদের সাথে সেরকম বিরসিক কোনো আচরণ করবে না। কি সব কিছু কি ঠিক আছে? জি স্যার, সব ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আস্তে আস্তে আমার লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হতে থাকো। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ কাব্য থেকে যেই অংশটি এখানে সংকলিত হয়েছে তার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। কাজে মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি বোঝার জন্যে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যদি তুমি না থাকো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, এবং বুঝতে না পারলে কোনো জিনিস যদি তুমি বুঝে না পড়ো তাহলে সেটা মনে থাকে না, এবং এটা সাময়িক হয়তো কাজ চলতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী মনের মধ্যে দাগ পড়ে না। তো আজকে আমি শুরুতেই তোমাদেরকে সংক্ষেপে পাঠ পরিচিতি নিয়ে একটু কথা বলবো। পাঠ পরিচিতি যে আমি আগে বলছি যে মাইকেল মধুসূদন দত্তের অত্যন্ত বিখ্যাত এবং সার্থক মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই কাব্যে 9টি স্বর্গ রয়েছে। এই স্বর্গের বানানটা হচ্ছে দন্তস্ব গয়রেপ। এই স্বর্গ মানে অধ্যায় বা চ্যাপ্টার। কাজেই এই 9টি স্বর্গের ষষ্ঠ স্বর্গ থেকে বদ বা বদ শিরোনামে যে ষষ্ঠ স্বর্গ, সেই ষষ্ঠ স্বর্গ থেকে এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু সংকলন করা হয়েছে। এ হচ্ছে সংকলনের কথা। আর এর বিষয়বস্তু বলার আগে আমার একটু কথা বলি যে 19 শতক অথবা ঊনবিংশ শতাব্দীতে পশ্চিমা বিশ্ব অর্থাৎ পাশ্চাত্যে যে রেনেসাঁস বা নবজাগরণের সূচনা হয়েছিল তার অভিঘাত অথবা তার ঢেউ, এটা বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জাতিতে এটার একটা প্রভাব পড়েছিল, ঢেউ এসে আসলে পড়েছিল। সেই পাশ্চাত্য রেনেসাঁস বা নবজাগরণের যে ঢেউ, যে অভিঘাত, সেটা থেকে বাঙালি জাতি, বাংলা সাহিত্য সংস্কৃতি এগুলোও এর বাইরে নয়, এখানেও এর একটা প্রভাব পড়েছে। এবং এই যে নবজাগরণ, এই নবজাগরণটি নিয়ে আসেন আমাদের বাংলা সাহিত্যের বরপুত্র, মানে সাহিত্যের বরপুত্র মাইকেল মধুসূদন দত্ত। ঊনবিংশ শতাব্দীতে তিনি প্রথম রেনেসাঁস বা নবজাগরণের যে সূচনা করেছিলেন সেটা অদ্যাবধি চলমান আছে। কাজেই আর নবজাগরণের মূল কথা হচ্ছে মানবিকতা।
মানুষ হিসাবে আমার মধ্যে মানবিকতা, তোমার মধ্যে মানবিকতা, সংবেদনশীলতা, সহানুভূতিশীল মন, এইগুলাই হচ্ছে নবজাগরণের মূল কথা। মানব কেন্দ্রিকতাই হচ্ছে নবজাগরণ বা রেনেসাঁসের মূল কথা বা সার কথা, যেটাকে আমরা বলতে পারি যে একেবারে জিস্ট। এই জিস্টটাই হলো তোমার এই নবজাগরণের জিস্ট হলো মানবিকতা, সংবেদনশীলতা এবং সহানুভূতিশীল একটা মনের অধিকারী হওয়া। এইটাই হচ্ছে নবজাগরণের মূল সুর, মূল কথা, সার কথা। কাজে তোমরা এই কথাটা মনে রাখবে। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীতে বাল্মীকি রামায়ণ থেকে এই কাহিনীটি নিয়ে মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন। বাল্মীকির যেই রামায়ণ মহাভারত, সেখানে রামচন্দ্র এবং লক্ষ্মণকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, আর রাক্ষস রাজ অর্থাৎ রাক্ষসদের রাজা রাবণ এবং তার ছেলেকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত যদিও বাল্মীকি রামায়ণকে অবলম্বন করে মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন, কিন্তু বাল্মীকি তার রামায়ণে রামচন্দ্র এবং লক্ষ্মণকে যেভাবে চিত্রায়িত করেছেন, যেভাবে উপস্থাপন করেছেন, আর রাক্ষসরাজ অর্থাৎ রাক্ষসদের রাজা রাবণ এবং তার পুত্রকে যেভাবে উপস্থাপন করেছেন বাল্মীকি, আর আমাদের মাইকেল মধুসূদন দত্ত তার কাহিনী নিয়ে মেঘনাদ বধ কাব্য রচনা করলেও এখানে তিনি পুরোটা একেবারে উল্টোভাবে উপস্থাপন করেছেন। অর্থাৎ রাক্ষসরাজ রাবণ এবং তার পুত্রদেরকে তিনি এখানে রক্ত মাংসের মানুষ হিসাবে উপস্থাপন করেছেন। রাবণ এখানে একজন দেশপ্রেমিক, রাবণ এখানে একজন স্বামী, যার মধ্যে স্নেহশীলতা রয়েছে, ভালোবাসা রয়েছে, প্রেম আছে, যে তার নিজের দেশকে ভালোবাসে, দেশের জন্য যে প্রাণ দিতে প্রস্তুত, এবং একে একে তার পুত্রদেরকে, তার ভাইদেরকে সে এই যুদ্ধে, এই রণযুদ্ধে, দেশ রক্ষায়, মাতৃভূমি শ্রীলঙ্কা, যেটা বর্তমান নাম শ্রীলঙ্কা, এটা আসলেই এটার নাম হচ্ছে লঙ্কা, এখন এটাকে স্বর্ণলঙ্কা, এই স্বর্ণলঙ্কাকে দ্বীপরাজ্য, এই স্বর্ণলঙ্কাকে রক্ষা করবার জন্যে এই রাবণ যত রকমের তার সর্বোচ্চ শক্তি দিয়ে, তিনি জানেন হয়তো তার পরাজয় সুনিশ্চিত, তবু তিনি আত্মসমর্পণ করেননি। তিনি রামচন্দ্রের বাহিনীর কাছে কখনোই আত্মসমর্পণ করেননি। তিনি সত্যিকারের একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে এবং দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের জন্য তিনি উন্নয়ন করেন, দেশের মানুষের জন্য তার দরদ, তার মন কাঁদে, এবং তিনি একজন স্নেহশীল পিতা, স্নেহশীল স্বামী, এই হিসাবে তাকে এই কাব্যাংশে অর্থাৎ আমাদের সংকলিত কাব্যাংশে উপস্থাপন করা হয়েছে। এবং একই সঙ্গে তার পুত্র মেঘনাদকেও এই রক্ত মাংসের মানুষ হিসাবে, দেশকে রক্ষার একজন সত্যিকারের বীর হিসাবে, বীর সেনানী হিসাবে তাকে এখানে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে রামচন্দ্র এবং তার বাহিনীকে এখানে হীনরূপ উপস্থাপিত করা হয়েছে। কাজে বাল্মীকি তার রামায়ণে যেভাবে উপস্থাপন করেছেন রামচন্দ্র বাহিনীকে, এখানে তার বিপরীতভাবে মাইকেল মধুসূদন দত্ত উপস্থাপন করেছেন। আর বাল্মীকি রামায়ণে রাবণ এবং তার ছেলেদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, এখানে তার বিপরীত রূপ, অর্থাৎ তারা অত্যন্ত মানবিক, দেশপ্রেমিক, তাদের প্রতি তার শ্রদ্ধা, তারা মানবতার ধারক বাহক রূপেই এই রাবণ এবং তার ছেলেদেরকে এই কবিতা, এই কাব্যাংশে উপস্থাপন করা হয়েছে। এইটুকু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ রাক্ষসরাজ এটা একটা পৌরাণিক কাহিনী বা মিথোলজি, যাই হোক না কেন, কিন্তু এইখানে তারা দেশের জন্যেই সর্বশক্তি নিয়োগ করেছে। যে দেবতা রামচন্দ্রের বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করে দেশকে রক্ষার জন্যেই শেষ পর্যন্ত তারা যুদ্ধ করে নিজের জীবন বিসর্জন দিয়েছে দেশের জন্য। এটাই হচ্ছে বড় কথা। কিন্তু আমি এখানে এর আগে আরেকটু কথা বলি, যে শুধু রাজনীতি নয়, ব্যক্তি জীবনেও বা পারিবারিক জীবনেও, সমাজ জীবনেও, যে আমরা অনেক সময় ক্ষতির সম্মুখীন হই, এবং এই ক্ষতিটা খুব নিকটজনের কাছ থেকে, একেবারে আত্মীয় স্বজনের কাছ থেকে, যে তোমার একেবারে নিকট আত্মীয়, যে তোমার আপনজন, তার কাছ থেকেই মূলত আমরা
বেশি বাধার সম্মুখীন হই। এবং জীবনে তোমার যে ক্ষতিটা করবে সে তোমার আপনজনেই করতে পারবে। বাইরের লোক তো আর জানে না যে তুমি কখন কি করো, কি করছো, কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কিন্তু তোমার আপনজন এই সব কিছুই জানে। কাজেই তোমার আপনজনে কেবল তোমার ক্ষতির কারণ হতে পারে। বাইরের লোক কিন্তু শত্রু হতে পারে তোমার জানাশোনা, কিন্তু সে তো তোমার খুঁটিনাটি বিষয়গুলো সব জানা না। কাজে সে তোমার ক্ষতি করতে তেমন একটা সুযোগ পাবে না। আর আপনজন সহজেই তোমার যে কোনো ক্ষতি করতে পারে যে কোনো সময়, এই কথাটা মনে রাখবি। এখানে আমরা দেখেছি যেই রাবণের ছোট ভাই বিভীষণ, তার কারণেই মূলত দ্বীপরাজ্য লঙ্কাকে হারাতে হয়েছে এবং তাদের স্বাধীনতা অস্তমিত হয়েছে। আমরা জানি যে সিরাজউদ্দৌলা নাটক আমরা দেখেছি আমাদের এই উপমহাদেশকে প্রায় 200 বছর শাসন করেছে, এবং সেটার মূল কারণ কি? সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে। নবাব সিরাজউদ্দৌলার পতন কেন হয়েছে, পরাজয় কেন হয়েছে সেটা আমরা জানি, মীর জাফরের বিশ্বাসঘাতকতা। ঠিক তেমনি এই রাবণের ছোট ভাই বিভীষণের বিশ্বাসঘাতকতা এবং তার দেশদ্রোহিতা এবং তার হীন ষড়যন্ত্রের কারণে রাবণ এবং তার বাহিনী পরাজিত হয়েছে। কাজেই যে কালে কালে যুগে যুগে আমরা লক্ষ্য করি যে নিজের আপনজন থেকেই আমরা ক্ষতির সম্মুখীন সবচেয়ে বেশি হই। অর্থাৎ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা একেবারে নিকট আত্মীয়জন, যাদেরকে আমি আত্মার আত্মীয় মনে করি, তারাই আমার আসলে ক্ষতিটা করে থাকে। এবং এই ক্ষতির কারণে ইতিহাসের মানচিত্রে, রাজনীতির মানচিত্রে অনেক দুঃখজনক ঘটনা বিশ্বে ঘটেছে। কারণ আপন লোক দ্বারাই মূলত রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু হয়েছে, রক্তাক্ত হয়েছে, রক্তক্ষরণ হয়েছে। এগুলো আপন লোকদের দ্বারাই ঘটে থাকে, মূলত বাহিরের লোক দ্বারা এগুলো ঘটে না। এই কাব্যাংশ আমরা দেখব যে বিভীষণ, যার আসল পরিচয় হচ্ছে সে রাবণের ছোট ভাই, কিন্তু ছোট ভাই হইয়াও সে রামচন্দ্রের বাহিনীকে সমর্থন করেছে, রামচন্দ্রের দলে সে যোগ দিয়েছে, এবং তার কারণেই লঙ্কাপুরী হারাতে হয়েছে। রাবণ পরাজিত হয়েছে, রাবণের ছেলেরা পরাজিত হয়েছে, এবং দেশপ্রেমিক রাবণ একবারে মৃত্যু, সে জানে তার মৃত্যু অবধারিত, তারপরও সেই যুদ্ধ চালিয়ে গিয়েছে এবং যুদ্ধের ময়দানে সে মৃত্যুবরণ করেছে। কাজেই রাবণ হচ্ছে এখানে একজন বীর, তার ছেলেরা হচ্ছে একজন বীর। তারা দেশের জন্যে, দশের জন্যে, মানুষের জন্যে, হ্যাঁ, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে। কিন্তু বিশ্বাসঘাতক বিভীষণের জন্যে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। এই জন্য আমরা বলি ঘরের শত্রু বিভীষণ, এই কথাটা একটা প্রবাদ। যাই হোক, আমি এখন টেক্সট অর্থাৎ মূল কবিতাটি, মূল টেক্সট অর্থাৎ পার্টটা বিশ্লেষণ করব, মূল টেক্সটটা পড়ব এবং বিশ্লেষণ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তোমরা যদি মনোযোগ দিয়ে না শোনো তাহলে কিন্তু এটা বোঝাটা খুব কঠিন হবে। আমি কবিতার শিরোনামটা আরেকবার একটু তোমাদেরকে বলছি, সেই শিরোনামটা শুনলেই তোমরা কবিতার ক্লুটা, ওটা সূত্রটা তোমরা বুঝতে পারবে। অনেক শিক্ষার্থী আমাকে এই যাবৎকালে বলেছে যে স্যার, এই মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ এটা অত্যন্ত কঠিন কবিতা এবং এই জিনিসটা বোঝা যায় না। তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে, দীর্ঘ সময় হলেও তোমরা একটু মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে দেখবে যে এটার মতো সহজ কবিতা আসলে আর কিছু নেই। আমি শিরোনামটা আবার বলি কবিতার, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। মানে কি? আমি যদি বলি যে রহিমের প্রতি করিম, তাহলে কি বোঝায়? মানে বিভীষণের প্রতি মেঘনাদ, মানে মেঘনাদ বিভীষণকে কিছু বলতে চায়। এটা রাইট? এটা যদি রাইট হয় তাহলে তুমি মনে করো যে অর্ধেক তোমার হয়ে গেছে। বিভীষণের প্রতি মেঘনাদ মানেটা কি? মানেটা হচ্ছে মেঘনাদ বিভীষণকে কিছু বলতে চায়, বিভীষণকে মেঘনাদ কিছু বলতে চায়। এইটা এই কথাটা তোমরা মনে রাখবে যে মেঘনাদ বিভীষণকে কিছু বলতে চায়। বিভীষণের প্রতি মেঘনাদ মানে হচ্ছে মেঘনাদ বিভীষণকে কিছু বলবে, কিছু বলতে চায়। আমরা যদি লক্ষ্য করি এই বইটিতে 5টি সংলাপ আছে, পুরো কবিতাটার মধ্যেই 5টি সংলাপ, মানে ডায়ালগ, নাটকের ভাষায় যেটাকে আমরা ডায়ালগ বা সংলাপ বলি, এখানে 5টি সংলাপ আছে। এবং এই 5টি সংলাপের মধ্যে 3টি সংলাপ হচ্ছে মেঘনাদের আর 2টি সংলাপ হচ্ছে বিভীষণের। সম্পর্কের কথা তো আমি গত ক্লাসেই বলেছি। বিভীষণ হচ্ছে মেঘনাদের আপন চাচা, অর্থাৎ রাবণের ছোট ভাই। রাবণ হচ্ছে মেঘনাদের বাবা। কুম্ভকর্ণ হচ্ছে
মেঘনাদের আরেক চাচা, মেজো চাচা কুম্ভকর্ণ। বীরবাহু হচ্ছে রাবণের বড় ছেলে, জ্যেষ্ঠ ছেলে, যে এই যুদ্ধে মারা গিয়েছে। কুম্ভকর্ণেও এই যুদ্ধে নিহত হয়েছে। কাজেই শেষ পর্যন্ত রাবণ সিদ্ধান্ত নিয়েছে যে তার ছোট ছেলে মেঘনাদকে তিনি সেনাপতির আসনে অধিষ্ঠিত করবেন এবং সেই মোতাবেক তাকে অধিষ্ঠিত করা হয়। কাজেই আমরা এখানে বিভীষণের চরিত্রটা যদি লক্ষ্য করি এবং মেঘনাদের চরিত্রটা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের হয়ে যাবে এই দুইজনের মধ্যে কথোপকথন, ডায়ালগ। আমি বলছি 5টি ডায়ালগ এই কবিতার মধ্যে, 5টি ডায়ালগ। 3টি ডায়ালগ হচ্ছে মেঘনাদ তার চাচাকে উদ্দেশ্য অর্থাৎ বিভীষণকে উদ্দেশ্য করে বলছে। আবার তার কথা শুনে বিভীষণ মেঘনাদকে কি বলছে সেটা তোমরা শুনবে। এই হচ্ছে কাহিনী। 5টা সংলাপ শুনবে। 3টা সংলাপ মেঘনাদ তার চাচাকে উদ্দেশ্য করে বলছে, আবার চাচা তার প্রতি উত্তরে মেঘনাদকে 2টি সংলাপ এখানে আমরা পাবো। এ হচ্ছে মোট 5টি সংলাপ। এই 5টি সংলাপ দিয়ে পুরো কবিতা শেষ। তাহলে তো এখানে না বুঝার কিছুই নেই। হয়তো হ্যাঁ, শব্দগুলো একটু গুরুগম্ভীর শব্দ, হ্যাঁ, এগুলো একটু হয়তো তোমাদের জন্য সমস্যা হতে। আমি আশা করছি এই 5টি সংলাপ তুমি মনে রাখবে। এই 5টি সংলাপের মধ্যে 3টি সংলাপ হচ্ছে মেঘনাদ এই 3টি সংলাপ বা কথোপকথন তার চাচার সাথে করেছে। আবার তার চাচা প্রতি উত্তর দিয়েছে, বিভীষণ প্রতি উত্তর দিয়েছে মেঘনাদকে 2টি সংলাপের মাধ্যমে। এই 5টি সংলাপই পুরো কবিতাটা শেষ। প্রথম সংলাপটি আমরা দেখব যে মেঘনাদ তার চাচা বিভীষণের প্রতি করেছে। প্রথম সংলাপগুলো দীর্ঘ সংলাপ, কবিতার আকারে সংলাপ হোক, কবিতার আকারে হয়েছে সে সংলাপ। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি টেক্সটটা পড়ব এবং এটা বিশ্লেষণ করব। তোমরা যারা অবহেলা করবে তারা কিন্তু, আমি মনে করি যে এই কবিতাটা যদি তোমরা অবহেলা করো বা যদি শুনতে না চাও, কঠিন, এটা ভেবে এটাকে নেগলেক্ট করাটা, উপেক্ষা করাটা ঠিক হবে না। খুব মনোযোগ দিয়ে শোনো। আমি শুরু করছি। একেবারে শুরুটা অত্যন্ত নাটকীয়ভাবে হয়েছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখানে অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। মানে সব সিচুয়েশান, সকল অবস্থা, সকল দৃশ্য এবং সব কিছু বুঝে শুনে মেঘনাদ বুঝতে পারল, মানে সে এখন খুবই করুণ অবস্থায়, এমন একটা দৃশ্যপট, এমন একটা দৃশ্য সেই জীবনে তার চোখের সামনে দেখবে, এটা সে কল্পনাও করে নাই। কী দৃশ্য সেটাই সে বলবে। কি ঘটনা ঘটেছিল যে একেবারে অরিন্দম, ওরি শব্দের অর্থ হয়েছে শত্রু। তোমরা জানো যে শত্রুকে দমন করে তাকে বলে অরিন্দম। এই জন্যে মেঘনাদের আরেক নাম হচ্ছে অরিন্দম। তো এতক্ষণে মানে এত সময় ধরে তিনি বুঝতে পারলেন, মানে অনেক সময় অনেক ঘটনা ঘটে গেছে, অনেক সময় গড়িয়ে গেছে, মেঘনাদ বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে অত্যন্ত বিষাদের সুরে, অত্যন্ত বিষণ্ণ মনের মধ্যে খুব কষ্ট নিয়ে মেঘনাদ বলছে। দেখো প্রথম লাইনটি, এতক্ষণে অরিন্দম কহিলা মানে বলল, বিষাদে মানে বিষণ্ণ মনে। কি বলল, কাকে বলল, সেটাই এখন আমি শোনাবো তোমাদেরকে সেই কাহিনী। বলতেছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। জানিনু মানে জানলাম, আমি এইমাত্র জানলাম, আমি এইমাত্র জানলাম যে লক্ষণ কিভাবে রক্ষপুরে, লঙ্কাপুরে, নিকুম্বিলা যজ্ঞাগারে, যেখানে মেঘনাদ প্রার্থনা করে এবং প্রার্থনা শেষ করে তিনি যুদ্ধযাত্রা করবেন। তাহলে রক্ষপুরে মানে আমি এখানে বলতে পারি লঙ্কাপুরী, স্বর্ণলঙ্কা তথা তোমার নিকুম্বিলা যজ্ঞাগার। যেই যজ্ঞাগারে, যেই স্থানে, যেই ঘরে, যেই মন্দিরে মেঘনাদ প্রার্থনা করে সেটাকে নিকুম্বিলা যজ্ঞাগার। নিকুম্বিলা যজ্ঞাগার একটা স্থানের নাম হতে পারে, একটা মন্দিরের নাম হতে পারে, একটা প্রার্থনা স্থান। ওটা যজ্ঞ মানে প্রার্থনা করা, পূজা করা। যজ্ঞ মানে পূজা করা, প্রার্থনা করা, অর্চনা করা, আরতি করা, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। আর নিকুম্বিলা যজ্ঞাগার নিয়ে তো আমি এর আগের ক্লাসেও বলেছি যে এটা নিয়ে তোমাদের ভাবনার কিছু নাই। এটা জাস্ট একটা জায়গার নাম হতে পারে, একটা স্থানের নাম হতে পারে। সেটা কোথায়? লঙ্কাপুরীতে। লঙ্কাপুরীর এমন একটা স্থান যেটা একটা যজ্ঞস্থান, প্রার্থনা স্থান, পূজা দেওয়ার স্থান।
সেই এরকম একটা স্থানের নাম হচ্ছে নিকুম্বিলা, এখানে রক্ষপুরে বলা হয়েছে। তাহলে এইমাত্র আমি জানলাম যে লক্ষণ, লক্ষণ হচ্ছে রামচন্দ্রের ছোট ভাই। তোমাদেরকে মনে রাখতে হবে দুটো বাহিনী, একটা হচ্ছে রামচন্দ্রের বাহিনী, রামচন্দ্রের বাহিনী হচ্ছে রাম হচ্ছে প্রধান, তার ছোট ভাই এটার মেইন যুদ্ধ রণকৌশল সব কিছুতেই ছোট ভাই রামচন্দ্রকে সর্বাত্মক সহযোগিতা করে। সেই দলে রাবণের ছোট ভাই বিভীষণ গিয়া যোগ দিয়েছে, ব্যাস শেষ। এই হলো একটা পক্ষ। আর একটা পক্ষ হচ্ছে রাবণ, তার ছেলে বীরবাহু সেটা মারা গিয়েছে, তার জ্যেষ্ঠ ছেলে, তার মেজ ছেলে, তার মেজ ভাই কুম্ভকর্ণ সেও এই যুদ্ধে শহীদ হয়েছে। তারপরে বিভীষণ, বিভীষণ তো আমি আগেই বলেছি সে গড়ের শত্রু বিভীষণ, সে রামচন্দ্রের বাহিনীতে যোগ দিয়েছে। এই দুইটা পক্ষ তুমি মনে রাখবে, দুইটা পক্ষ, একটা হলো রামচন্দ্রের বাহিনী আর একটা হলো রাবণের বাহিনী। রাবণের বাহিনীর মূল সেনাপতি হচ্ছে তার ছোট ছেলে মেঘনাদ, আর রামচন্দ্রের বাহিনীর মূল সেনাপতি হচ্ছে লক্ষণ। এর মাঝে বিশ্বাসঘাতকতা করেছে, ষড়যন্ত্র করেছে, কে করেছে? বিভীষণ। বিভীষণ স্বপক্ষ ত্যাগ করে রামচন্দ্রের বাহিনীতে যোগ দিয়েছে। এই কথাটা মনে রাখ, এই কথাটা তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে জানিনও মানে জানলাম কেমনে আসি লক্ষণ পুষিল, পুষিল মানে প্রবেশ করলো, পুষিল মানে কি প্রবেশ করলো, যে লক্ষণ কেমনে এসে পুষলো রক্ষপুরী অর্থাৎ লঙ্কাপুরীতে, স্বর্ণ লঙ্কাতে অর্থাৎ নিকুম্বিলা যজ্ঞাগারে কিভাবে এসে পুষলো, এতক্ষণ পরে মেঘনাদ বুঝতে পারল। কিভাবে বুঝতে পারলো একটু সূত্র দিয়েছে, হায় তা তো খুব মানে হতাশার সুরে, অত্যন্ত হতাশ হয়ে হায় হতাশার সুরে বলল, তা তো মানে পিতা, কিন্তু আমরা জানি এখানে পিতা না বলে এই কবিতায় তোমার পিতৃব্য বা চাচা হিসাবে তাতো শব্দটি ব্যবহৃত হয়েছে। হায় তাতো, উচিত কি তব এই কাজ, যে চাচা তোমার এই কাজ কি উচিত হয়েছে, অর্থাৎ বিভীষণকে বলছে মেঘনাদ যে তুমি লক্ষণকে যে লঙ্কাপুরীতে নিয়ে এসেছো, এই নিকুম্বিলা যজ্ঞাগারে নিয়ে এসেছো, এই কাজটি করা কি তোমার উচিত হয়েছে? অত্যন্ত হতাশ হয়ে, অত্যন্ত দুঃখের সঙ্গে, অত্যন্ত কষ্টের সঙ্গে, বিষণ্ণ মনে এবং বিস্মিত হয়ে, অত্যন্ত রাগান্বিত হয়ে, খুবই দুঃখে কষ্টে একেবারে তার বুকটা যেন ফেটে যাচ্ছে, ঠিক সেইভাবে সে বলল যে তা তো মানে চাচাকে বলছে, বিভীষণকে বলছে যে তোমার কি উচিত হয়েছে লক্ষণকে তুমি এই নিকুম্বিলা যজ্ঞাগারে লঙ্কাপুরীতে নিয়ে আসা, তোমার কি উচিত হয়েছে? প্রশ্ন করছে চাচাকে, হ্যাঁ তোমার কি উচিত হয়েছে? হায় তা তো উচিত কি তব তোমার এই কাজ, তব মানে কি তোমার, তোমার কি এই কাজ উচিত হয়েছে, সঠিক হয়েছে, তুমি কি এই কাজ করতে পারো? নিকষা সতী তোমার জননী, তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার মায়ের নাম হচ্ছে নিকষা সতী। সহদর রক্ষ শ্রেষ্ঠ, সহদর মানে একই মায়ের পেট থেকে যারা জন্ম নেয় তাদেরকে বলে সহদর। তাইলে সেই হিসাবে রাবণ হচ্ছে তার সহদর, কুম্ভকর্ণ হচ্ছে তার সহদর। রাবণ বড় ভাই, কুম্ভকর্ণ মেজ ভাই, আর বিভীষণ হচ্ছে ছোট, এই তিন ভাই। এবং সে হচ্ছে লঙ্কার রাজা, হ্যাঁ সহদর রক্ষ শ্রেষ্ঠ অর্থাৎ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ এবং লঙ্কার রাজা। তুমি কি ভুলে গেছ তোমার মায়ের নাম নিকষা সতী? তুমি কি ভুলে গেছো তোমার ভাই রাক্ষস রাজ লঙ্কাপুরীর রাজা? এ কথা কি তুমি ভুলে গেছো? তুমি একজন শত্রুকে তুমি ডেকে এনেছো লঙ্কাপুরীতে নিকুম্বিলা যজ্ঞাগারে, এটা কি তোমার উচিত হয়েছে? তুমি জানো না তোমার মা একজন নিকষা, তোমার মায়ের নাম নিকষা সতী, তোমার ভাই লঙ্কার রাজা রাক্ষস রাজ, তুমি কি ভুলে গেছো এগুলি? শুলি শুম্ভ নিব কুম্ভকর্ণ, শুলি শুম্ভ নিব হচ্ছে কি শুল পানির ন্যায় মহাদেবের মতো, শুলপানি মহাদেবের মতো। আমি বলি শিব হচ্ছে, শিবের আরেক নাম হচ্ছে শুলপানি বা শুলি শুম্ভ নিব, এটা মনে রাখবা। শিব হিন্দুদের দেবতার নাম হচ্ছে শিব, ওনাকে নানা নামে ডাকে, ওনাকে শুলপানিও বলে, ওনাকে মহাদেবও বলে। মহাদেব বলতে আমরা শিবকে বুঝবো, শুলপানি বলতে আমরা শিবকে বুঝবো। তাহলে শুলি শুম্ভ নিব কুম্ভকর্ণ অর্থাৎ কুম্ভকর্ণকে এখানে মহাদেবের সাথে অর্থাৎ শিবের সঙ্গে তুলনা করা হয়েছে, যে তোমার মেজ ভাই কুম্ভকর্ণ মহাদেবের মতো,
তুমি কি ভুলে গেছো তোমার মা নিকষাসতী, তোমার বড় ভাই রাক্ষসরাজ, তোমার মেজ ভাই মহাদেব অর্থাৎ শিবের মতো? তুমি কি এগুলি ভুলে গেছো? তুমি এই জাত কুল কিভাবে তুমি ভুললে? তোমার বংশমর্যাদা কিন্তু সব কি তুমি ভুলে গেছো? চাচাকে প্রশ্ন করতেছে, সংলাপ কিন্তু শেষ নাই, ওই সংলাপ একটাই, বিভীষণকে বলছে। তারপরে বলছে ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। এবারে নিজের কথা মেঘনাদ বলছে যে তুমি জানো বাসবকে? হুইজ বাসব? বাসব হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্রের আরেক নাম। দেবতাদের রাজা ইন্দ্রের, ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, দেবরাজ, দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজার নাম হচ্ছে ইন্দ্র, ইন্দ্রের আরেক নাম হচ্ছে বাসব। এই বাসবকে পরাজিত করছে মেঘনাদ। এই বাসবকে পরাজিত করে, যুদ্ধে পরাজিত করেছে কে? এই মেঘনাদ। এই জন্যেই এর আরেক নাম হচ্ছে, মানে মেঘনাদের আরেক নাম হচ্ছে ইন্দ্রজিৎ, যে ইন্দ্রকে জয় করেছে, বাসবকে যে জয় করেছে, সেই জন্যই তার আরেক নাম অর্থাৎ মেঘনাদের আরেক নাম হচ্ছে বাসব বিজয়ী। যে তোমার ভাতিজা আমি হচ্ছে বাসব বিজয়ী, দেবরাজ ইন্দ্রকে আমি পরাজিত করেছি, আমার নাম বাসব বিজয়ী। তুমি কি এটাও ভুলে গেছো? তোমার মা নিকষাসতী, তোমার বড় ভাই জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ হচ্ছে লঙ্কার রাজা, তোমার মেজ ভাই কুম্ভকর্ণ মহাদেবের মতো, আর আমি ইন্দ্র, আমি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছি, আমার নাম বাসব বিজয়ী। তুমি কি আমাদের এ সমস্ত গুণ গিয়েছ? ভুলে গিয়ে তুমি একটা হীন কাজ করেছ। তুমি লক্ষণের মতো একজন ব্যক্তিকে তুমি ডেকে এনেছ লঙ্কায় নিকুম্বিলা যজ্ঞাগারে। এটা কি তোমার উচিত হয়েছে চাচা? আমি কি বুঝাতে পারছি? কমেন্টস করো। বুঝতে পারতেছ? চাচাকে সে অনুযোগের সুরে বলছে যে এই কাজটা কি তোমার উচিত হয়েছে? তুমি তোমার বংশের কথা ভুলে গিয়েছো, তুমি তোমার বড় ভাইয়ের কথা ভুলে গেছো, তোমার মায়ের কথা ভুলে গেছো, তোমার মেজ ভাই কুম্ভকর্ণের কথা তুমি ভুলে গেছো, এবং আমার কথা তো তুমি জানোই, আমি বাসব বিজয়ী, আমি দেবরাজ ইন্দ্রকে আমি পরাজিত করেছি। তারপরেও তুমি এত কিছু থাকা সত্ত্বেও, আমাদের বংশগৌরব থাকা সত্ত্বেও, আমাদের বীর বংশ হওয়া সত্ত্বেও তুমি একজন লক্ষণকে তুমি কিভাবে লঙ্কাপুরীতে ডেকে এনেছো, তাও আবার নিকুম্বিলা যজ্ঞাগারে, যেখানে আমি পূজা দিই, আমি ইষ্ট দেবতার পূজা দিই। বৈশ্যানর ইষ্ট দেবতা, অগ্নি দেবতা, ইষ্ট দেবতা মানে অগ্নি দেবতা বা বৈশ্যানর বলে, সে দেবতার আমি পূজা দিই এখানে, আর তুমি এখানে তাকে নিয়ে এসেছো নিকুম্বিলা যজ্ঞাগারে। সংলাপ শেষ হয়নি, চলমান। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে। যে চাচা এটা তো তোমার ঠিক হয়নি, একজন তস্কর চোরকে, একজন চণ্ডালকে, একজন অস্পৃশ্য সম্প্রদায়ের লোককে তুমি লঙ্কাপুরীতে ডেকে এনেছ। এটা কি তুমি ঠিক কাজ করেছ চাচা? এটা কি তোমার উচিত হয়েছে? এটা তো ঠিক হয়নি তোমার। তুমি কেন ভুলে গিয়েছ তোমার মায়ের নাম নিকষাসতী, তোমার ভাই রাক্ষসরাজ, তোমার মেজ ভাই শুলি শুম্ভ নিব, মানে মহাদেবের মতো শক্তিশালী, আর আমি বাসব বিজয়ী, দেবতাদের রাজা ইন্দ্রকে আমি পরাজিত করেছি, সেই জন্য আমি বাসব বিজয়ী। তুমি আমাদের এই বংশের মুখে তুমি কালি লেপন করলা, আমাদের এই বংশ গৌরব তুমি মুহূর্তে ধুলাই মিশিয়ে দিলা। কেন তুমি এই কাজটি করতে গেলা? তোমার তো এই কাজটি করা উচিত হয়নি। তুমি একজন তস্করকে চোরকে ডেকে এনেছো কেন? দেখো তার ক্ষোভ, প্রতিটা মানে কথায় তার ক্ষোভ জোরে পড়ছে চাচার প্রতি, মানে বিভীষণের প্রতি তার ক্ষোভ নিংলে পড়ছে। চলমান। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। যে তুমি একটা চণ্ডালকে, একটা চর্মকারকে, একটা মুসিককে তুমি রাজার আসন আনি বসাও, এটা কি তোমার ঠিক হয়েছে চাচা? তুমি আমার মুরব্বী, তুমি আমার পিতৃব্য, তুমি আমার পিতার সমতুল্য, তোমার তো এই কাজটি করা ঠিক হয়নি। তুমি একটা তস্করকে, একটা চণ্ডালকে তুমি আনি রাজার আসনে তুমি বসাইতে চাও, এটা তো ঠিক নয় চাচা। এটা তো তুমি ভালো কাজ করনি, এটা তুমি ন্যাক্কারজনক কাজ করেছো, এটা তুমি দেশের বিরুদ্ধে কাজ করেছো, এটা তুমি দেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছো, এটা তো তোমার একেবারেই উচিত হয়নি। চলমান সংলাপ এখনো শেষ হয়নি। কিন্তু নাহি গঞ্জি তোমা,
নাহি গঞ্জে তোমা গুরুজন তুমি পিতৃতুল্য, যে আমি তোমাকে তিরস্কার করব না, তুমি আমার গুরুজন, তুমি আমার পিতার সমতুল্য, পিতৃতুল্য, তোমাকে আমি তিরস্কার করব না, কারণ তিরস্কার করা আমার উচিত নয়, কারণ তুমি গুরুজন, তুমি মুরব্বী, তুমি আমার পিতার সমান, তোমাকে কি করে আমি তিরস্কার করি? তোমাকে তিরস্কার করা আমার সাজে না। সংলাপ চলমান। খুব রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে, খুবই ফেটে পড়ছে মেঘনাদ চাচা বিভীষণের প্রতি। কি বলছে? ছাড়ো দ্বার, দরজা ছেড়ে দাও তুমি। দ্বার মানে দরজা, ডোর। ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগারে। যে তুমি দরজা ছাড়ো, অস্ত্রশালায় যাব, আমি সেখান থেকে অস্ত্র এনে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আজকেই তুমি যে ন্যাক্কারজনক কাজ করেছো, লক্ষণকে তুমি লঙ্কাপুরীতে স্বর্ণ লঙ্কায় নিয়ে এসেছো, আমি আজকেই তাকে এই অস্ত্রাগারে গিয়ে অস্ত্র এনে তাকে আমি বুঝিয়ে দেব সেই আমি কিভাবে দেশকে রক্ষা করতে পারি। এজন্য বলতেছে ছাড়ো দ্বার, দরজা ছেড়ে দাও, যাব অস্ত্রাগারে, মানে অস্ত্রশালায় যাব, আমি যেখানে অস্ত্র মজুদ আছে সেই ঘরে আমি যাব। তারপর কি বলছে? পাঠাইব রামানুজে সমন ভবনে। রামানুজে, রাম যোগ অনুজ, রামানুজ মানে এখানে লক্ষণ। তোমাকে বুঝতে হবে রামচন্দ্রের ছোট ভাই। এখানে কবি বলছেন রামানুজে, রাম যোগ অনুজে। অনুজ মানে অগ্র, আমরা যেটাকে বলি ছোট ভাই, অনুজ। আমার অনুজ মানে আমার ছোট ভাই, আবার অগ্রজ মানে আমার বড় ভাই। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একই। তা রামানুজ মানে রামের ছোট ভাই, তা রামের ছোট ভাইকে লক্ষণ। এখানে রামানুজ বলতে আমরা বুঝবো যে এটা লক্ষণ। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। সমন ভবন মানে কি? তাকে আজকে আমি জমপুরীতে পাঠিয়ে ছাড়বো, মৃত্যুপুরীতে তাকে আমি পাঠিয়ে ছাড়বো। তার এত বড় সাহস, সে লঙ্কাপুরীতে এসেছে, আজকে আমি তাকে কিছুতেই ছাড়বো না। তুমি সরো, তুমি সরে যাও চাচা, দরজা থেকে সরো, আমি অস্ত্রাগারে যাব, আমি অস্ত্র আনবো। আজকে আমি রামানুজ লক্ষণকে আমি না মেরে আমি ছাড়বো না, তাকে আমি জমপুরে পাঠিয়ে দেব। সমন ভবনে মানে জমপুরে, জমালয়ে, জমের ঘরে, মৃত্যুপুরীতে তাকে আজকে আমি পাঠিয়ে ছাড়ব। আমি কি বুঝাতে পারছি? সংলাপ অর্থাৎ মেঘনাদের সংলাপ এখনো চলমান। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। আহবে মানে যুদ্ধে, ভঞ্জিব মানে ভঞ্জন করব, খণ্ডন করব, মুছব। অর্থাৎ তুমি যে কনক অর্থাৎ স্বর্ণলঙ্কার মধ্যে যেই কলঙ্ক তুমি লেপন করেছ, স্বর্ণলঙ্কায় যেই কলঙ্ক, তুমি আমার চাচা হয়ে, তুমি একজন বীরের ছোট ভাই হিসাবে, রাক্ষসরাজ রাবণের ছোট ভাই হিসাবে, নিকষা সতীর ছেলে হিসাবে তুমি যে আজ ন্যাক্কারজনক কাজ করেছো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, একজন শত্রুকে তুমি ডেকে এনেছো আমাকে হত্যা করবার জন্যে। এই যে লঙ্কা, স্বর্ণলঙ্কার যেই কলঙ্ক হয়েছে, আজকে আমি তাকে হত্যা করে স্বর্ণলঙ্কার এই কলঙ্ক, আমি এই যে কলঙ্ক তুমি লেপন করেছ, সেই কলঙ্ক লেপন আমি মুহূর্তের মধ্যেই মুছে ফেলব। ভঞ্জন করব মানে দূর করে ফেলব। ভঞ্জন মানে কি? অর্থাৎ এই কলঙ্ক আমি দূর করব। এখানে এসে এই মেঘনাদের সংলাপ শেষ। কার উদ্দেশ্যে? অর্থাৎ সে এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছে, এটা হলো তার আপন চাচা বিভীষণকে লক্ষ্য করে এই কথাগুলো মেঘনাদ বলেছে। আমরা মেঘনাদের প্রথম সংলাপটি শেষ করলাম। এরপর আমরা দ্বিতীয় মনে রাখো যে এই যে এত তিরস্কার, এত কথা, তারপরে তাকে স্মরণ করে দিয়েছে তার মায়ের কথা, তার বড় ভাইয়ের কথা, তার মেজ ভাইয়ের কথা, মধ্যম ভাইয়ের কথা, তারপরে সে নিজে একজন ইন্দ্রজিৎ, বাসব বিজয়ী, দেবতার রাজা ইন্দ্রকে সে জয় করেছে, এগুলা স্মরণ করে দিয়েছে। এরপরে সে বলছে তুমি একজন তস্করকে কিভাবে নিয়ে এসেছো, একজন সন্ডালকে তুমি রাজার আসনে বসানোর জন্য এই লঙ্কাপুরীতে নিকুম্বিলা যজ্ঞাকারে নিয়ে এসেছো। এভাবে অনেক কথা সে বলেছে, এবং যেহেতু নিয়ে এসেছে সে মনে করে এটা লঙ্কার কলঙ্ক হয়েছে, এবং এই জন্য সে চাচাকে বলছে যে তুমি সরো দরজা থেকে, আমি অস্ত্রাগারে যাব এবং অস্ত্রশালাতে যাব, সেখানে গিয়ে আমি অস্ত্র আনবো এবং লক্ষণকে, রামানুজকে হত্যা করে তাকে জমপুরে পাঠিয়ে দিয়ে আমি তুমি যে লঙ্কার যে কলঙ্ক লেপন করেছ, সে কলঙ্ক আমি মুহূর্তের মধ্যে মুছে ফেলবো, দূর করে দিব।
আমি কি পরিষ্কার হয়েছি কথায়? তোমরা কি বুঝতে পারছো? এটা হলো মেঘনাদের প্রথম সংলাপ তার চাচা বিভীষণের প্রতি। এখন আমরা যাব দ্বিতীয় সংলাপে। দ্বিতীয় সংলাপটা সঙ্গত কারণেই, যেহেতু এতক্ষণ পর্যন্ত সব কথা শুনেছে তার আপন চাচা বিভীষণ, তাহলে সঙ্গত কারণে এখন বিভীষণের সংলাপ। বিভীষণ মেঘনাদকে কি বলে সেটা শুনবো। কি তোমরা কি আগ্রহী শোনার জন্য? কমেন্টস করো। তোমরা কি শুনতে আগ্রহী যে বিভীষণ মেঘনাদকে কি বলছে? আমরা এই সংলাপটি এখন শুরু করব এবং শুনব। তোমাদের সাথে আমি পড়ব, দেখি সাইদে কেমন হয়। তোমাদের সাথে পড়তে আমার ভালোই লাগবে, আমি আশা করছি। তাহলে দ্বিতীয় সংলাপ হচ্ছে মেঘনাদের, দ্বিতীয় সংলাপ হচ্ছে বিভীষণের, অর্থাৎ মেঘনাদের আপন চাচা বিভীষণের দ্বিতীয় সংলাপ আমি শুরু করছি। এই দ্বিতীয় সংলাপটি বিভীষণ কার উদ্দেশ্যে করতেছে? মেঘনাদকে লক্ষ্য করে। এটা খেয়াল করবা, মেঘনাদকে লক্ষ্য করে দ্বিতীয় সংলাপটা শুরু করছে বিভীষণ। উত্তরিলা বিভীষণ। উত্তরিলা মানে কি? প্রতি উত্তর করল বিভীষণ। উত্তরিলা মানে কি? প্রতি উত্তর, জবাব দেওয়া। ওটা জবাব দিচ্ছে কে? জবাব দিচ্ছে বিভীষণ। বিভীষণ জবাব দিচ্ছে কাকে? মেঘনাদকে। কি বলছে? শুরু, সংলাপটা শুরু। বৃথা এই সাধনা ধীমান। ধীমানের আবিধানিক অর্থ হচ্ছে বুদ্ধিমান, কিন্তু এখানে ধীমান বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। তো কি জন্য বলছে? একবারে বিস্মিত হয়ে বলছে বৃথা এই সাধনা ধীমান। যে বাতিজা মেঘনাদ, তোমার এই চেষ্টা, তোমার এই তদবির, তোমার এই অনুনয়, তোমার এই বিনয়, তুমি যতই আমাকে তিরস্কার করো কোনো লাভ হবে না। তোমার সকল চেষ্টাই ব্যর্থ, তুমি পারবে না, তুমি আমাকে ফেরাতে পারবে না। আমি রামচন্দ্রের আজ্ঞাবহ, আমি রামচন্দ্রের দাস। তুমি যতই চেষ্টা করো, যতই সাধনা করো, যতই কিছুই তুমি বলো, কোনোই লাভ হবে না, সকল চেষ্টাই তোমার বৃথা যাবে। তারপর চলমান সংলাপটি বলছে, বিভীষণ বলছে রাঘব দাস আমি। রাঘব মানে কি? মনে রাখবা, রঘু বংশের শ্রেষ্ঠ সন্তানকে বলে রাঘব। অ্যানাদার, আবার আমি বলছি অ্যাগেইন, রঘু বংশের শ্রেষ্ঠ সন্তানকে বলে রাঘব। তাহলে এখানে রাঘবকে? রাঘব হচ্ছে রামচন্দ্র। তোমরা সবসময় মনে রাখবা, রাঘব বলা মাত্রই তুমি বুঝে ফেলবে এটা হচ্ছে রামচন্দ্র, রামচন্দ্রের আরেক নাম। এখন কি বলছে? বিভীষণ বলছে রাঘব দাস আমি, আমি হলাম রাঘব দাস। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। যে আমি হলাম রাঘবের দাস, আজ্ঞাবহ, আমি তার পদতলে পড়ে থাকি। তুমি কেন এই সমস্ত অনুনয় বিনয় করছো? কোনো সাধনা তোমার কোনো কাজে আসবে না, কারণ আমি তার দাসে পরিণত হয়েছি। তোমার কোনো অনুরোধ আমি রক্ষা করতে পারবো না। আমি রামচন্দ্রের দল ছাড়তে পারবো না। তুমি যতই অনুনয় বিনয় করো না কেন কোনো লাভ হবে না। তুমি যতই সাধনা করো না কেন কোনো লাভ হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না। আমি রামচন্দ্রের দলে থাকবো, আমি তার দাস হয়েছি। আমি তার যেহেতু একবার দাস হয়েছি, তার আজ্ঞাবহ হয়েছি, তাকে আমি দেবতা হিসাবে আমি মেনে নিয়েছি। কাজেই আমি আর সেখান থেকে ফিরে আসবো না। তুমি আমাকে কোনো অনুরোধ করিও না, তোমার কোনো অনুরোধ আমি রক্ষা করতে পারবো না। চাচা স্পষ্ট, অর্থাৎ বিভীষণ চাচা স্পষ্টভাবে মেঘনাদকে বলে দিয়েছে যে তুমি এই সমস্ত অনুনয় বিনয় করে কোনো লাভ হবে না, চেষ্টা করি কোনো লাভ হবে না, আমাকে কোনো অনুরোধ করিও না, আমি পারবো না, কারণ আমি রাঘব অর্থাৎ রামচন্দ্রের দাস। আমি রামচন্দ্রের ভক্ত হয়ে গেছি। আমি তাকে ছাড়া অর্থাৎ তাকে ছেড়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসতে পারবো না। আমি কি বুঝাতে পারলাম? তো দেখো, কমেন্টস করো, বুঝছো কিনা? এটার মতো এত সহজ জিনিস আর কিছুই নেই। রক্ষিত অনুরোধ মানে হচ্ছে যে ওই চাচা বলতেছে যে আমি তোমার এই অনুরোধ রক্ষা করতে পারবো না। আমি আবার ব্যাক করা মানে তোমাদের কাছে আসা, রামচন্দ্রকে ত্যাগ করে আমি তোমাদের কাছে আমি আসতে পারবো না। রক্ষিত অনুরোধ মানে বলছে যে এই বিভীষণ রামচন্দ্রকে বলতেছে তুমি যতই অনুরোধ করো এই অনুরোধ আমি রক্ষা করতে পারবো না। আমি রামচন্দ্রের দাস, ভক্ত, আমি তাকে ছাড়া, তাকে আমি দেবতা হিসাবে মেনে নিয়েছি। কাজেই তুমি আমাকে যত অনুনয় বিনয় করো, আমি তোমার অনুরোধ রক্ষা করতে পারবো না।
পরিষ্কার হয়েছে ধারণা? প্রশ্ন করো, প্রশ্ন না করলে আমি জানবো কি করে? আমার মনে হয় স্পষ্ট হয়েছে। তাহলে দ্বিতীয় সংলাপে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে বিভীষণ মেঘনাদকে বলছে যে ধীমান, ধীমান বলে সম্বোধন করছে। ধীমান মানে এখানে মেঘনাদকে বলা হয়েছে, কিন্তু ধীমানের এমনি আবিধানিক অর্থ হচ্ছে বুদ্ধিমান, জ্ঞানী। কিন্তু এখানে ধীমান বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। মেঘনাদকে বলছে যে বাতিজা, তুমি যতই আমাকে অনুরোধ উপরোধ করো কোনো লাভ হবে না, তুমি যতই চেষ্টা করো কোনো লাভ হবে না, তুমি যতই অনুরোধ উপরোধ যাই করো, অনুনয় বিনয় যাই করো কোনো লাভ হবে না। কারণ আমি হচ্ছি রামচন্দ্রের, রাঘবের দাস, আমি তার ভক্ত। আমি তাকে ছেড়ে আবার তোমাদের সাথে আমি আসতে পারবো না, কারণ রামচন্দ্রকে আমি দেবতা হিসেবে মেনে নিয়েছি। কাজেই তুমি যত কিছুই করো, যত অনুনয় করো, যত বিনয়ই করো, আমি তোমার কোনো অনুরোধেই রক্ষা করতে পারবো না। দ্বিতীয় সংলাপ শেষ, এখন তৃতীয় সংলাপের অপেক্ষায়। তৃতীয় সংলাপটা কি তোমরা বুঝতে পারছো? তৃতীয় সংলাপটা কে বলবে এটা তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো। যে সংলাপ শেষ, তাহলে এখন নিশ্চিতভাবে মেঘনাদের সংলাপ আবার শুরু হবে। তৃতীয় সংলাপ, তৃতীয় সংলাপে কি হচ্ছে সেটা দেখো। যে উত্তরিলা কাতরে রাবণী, রাবণের সন্তানকে বলে রাবণী, রাবণের সন্তানকে কি বলে? রাবণী। এখানে রাবণী বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? রাবণী মানে কি? রাবণী হচ্ছে রাবণের সন্তান। এখানে রাবণী বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। উত্তরিলে মানে উত্তর করলো, প্রতি উত্তর। এখন সাসা বিভীষণকে সে বলছে, কি বলছে সেটা এখন আমি শুরু করব। উত্তরিলা কাতরে রাবণী, অর্থাৎ মেঘনাদ অত্যন্ত বিষণ্ণ চিত্তে, কাতর চিত্তে, কাতর মনে, অবসন্ন মনে, অবসাদ মনে, অবসাদ মনে, অবসন্ন মনে, বিষণ্ণ মনে মেঘনাদ বলছে কাকে? তার চাচা বিভীষণকে। এখন যে সংলাপটা আমি শুরু করছি এটা পুরোটাই মেঘনাদ রাবণকে উদ্দেশ্য করে বলছে। কি বলছে আমি শুরু করলাম। হে পিতৃব্য, হে চাচা। হে পিতৃব্য মানে কি? পিতার ভ্রাতাকে আমরা পিতৃব্য বলি, তোমরা এটা জানো, এক কথায় প্রকাশ আমরা পড়ে আসছি যে পিতার ভ্রাতা পিতৃব্য, এখানে চাচা। কথাটা বুঝতে পেরেছ? হে পিতৃব্য এভাবে সম্বোধন করছে মেঘনাদ, এইভাবে সম্বোধন করছে হে পিতৃব্য, হে চাচা। তব বাক্যে ইচ্ছি মরিবারে, তব বাক্যে ইচ্ছি মরিবারে। ইচ্ছি মরিবারে, বাক্যে মানে কি? কথায়। তোমার কথা আমার মরতে ইচ্ছা করতেছে। বাতিজা মেঘনাদ বলতেছে যে চাচা তোমার কথায় আমার মরতে ইচ্ছে করতেছে। চলমান সংলাপ শেষ হয় নাই। রাঘবের দাস তুমি? হায় হায়, এটা কি কয় আমার চাচা? এটা কি কয় রাঘবের দাস? হায় হায়, এটা কি কয়? আমার মাথায় তো বাজ পড়ছে। চাচার মুখে এটা কি শুনি? তোমার কথা শুনি তো আমার মরতে ইচ্ছা করতেছে, আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে। তুমি রাঘবের দাস? হায় হায়, কয় কি আমার চাচা এটা? রাঘবের দাস তুমি? কেমনে ও মুখে আনিলে এই কথা, তা তো কহ তা দাসেরে। যা আমার মতো একজন দাসকে তুমি বলো এই কথা, তুমি মুখ দিয়ে কিভাবে আনলে? হায় হায় হায়, চাচা তুমি এটা কি করলা? তোমার মুখ দিয়ে এটা কি বের হলো? তুমি কি শোনালাম? তুমি হচ্ছে রাঘবের দাস? হায় হায়, বল আমার চাচা এটা কি কয়? তোমার মুখ দিয়ে এমন কথা কি করে বের হলো? এটা তো তোমার মুখ দিয়ে বের হওয়া উচিত ছিল না, কারণ তোমার জানা উচিত এবং তোমার স্মরণ করা উচিত তোমার মায়ের নাম নিকষা সতী, তোমার ভাই হচ্ছে রাক্ষসরাজ, তোমার মেজ ভাই হচ্ছে শুলি শুম্বনিব, অর্থাৎ মহাদেবের মতো, শিবের মতো, আর আমি তোমার ভাতিজা একজন বাসব বিজয়ী, ইন্দ্রকে জয় করেছি আমি, দেবতাদের রাজা ইন্দ্রকে জয় করেছি। এমন একজন বংশ গৌরবের এমন ইতিহাস যাদের রয়েছে, সেই চাচা, ওই বংশের আমার চাচা কি বলে যে সে হচ্ছে রাঘবের দাস। হাসলো যে তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছা করতেছে।
এটা আসলে ঠাট্টার ছলে, হাসির ছলে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে এগুলি বলা হচ্ছে চাচাকে। আমি কি বুঝাতে পেরেছি? কমেন্টস করো। কি হলো? কিছু হলো না? আরে কি হলো না তুমি না বুঝে সেটা চাচাকে সে বলতেছে তোমার মুখ দিয়ে এমন কথা কি করে বেরোলো যে তুমি রাঘবের দাস, তুমি এ কথা কি শোনালা আমারে? এটা তো তোমার উচিত হয়নি। চলমান সংলাপ শেষ হয়নি। স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে স্থাপন করলা, স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে। পড়ি কি ভূতলে, ভূতলে মানে ভূপৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে। পড়ি কি ভূতলে শশী, শশী মানে চাঁদ। পড়ি কি ভূতলে শশী জান গড়াগড়ি দুলায়। যে বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছে, নিশ্চল আকাশ, নিশ্চল আকাশ মানে বুঝো ডোন্ট মুভ, কনস্ট্যান্ট, যেটার নড়াচড়া হয় না। যে বিধাতা চাঁদকে নিশ্চল, অচল, অস্থাবর আকাশে, স্থাবর আকাশ, স্থাবর আকাশে স্থাপন করেছে, নিশ্চল আকাশে স্থাপন করেছে, যে আকাশ নড়াচড়া করে না, সে আকাশেই চাঁদকে স্থাপন করা হয়েছে। তুমি কি জানো সেই চাঁদ কি এই ভূপৃষ্ঠে এসে কখনো ধুলায় গড়াগড়ি যায়? যে বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছে, সেই চাঁদ কি কখনো এই ভূপৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে এসে এই ধুলার মধ্যে পড়ে গড়াগড়ি কি কোনোদিন যায়? কোনোদিনও যায় না, সে আকাশেই থাকে। তুমি 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 তোমার বংশমর্যাদা, তোমার উচ্চ বংশ, তোমার মায়ের কথা, তোমার বড় ভাইয়ের কথা, তোমার মেজ ভাইয়ের কথা, আমি একজন বাসব বিজয়ী, এই সব কিছুকে ভুলে, এই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে জ্ঞাতিত্ব, ভাতৃত্ব, জাতিসত্তা, দেশ, মানুষ সব কিছু ভুলে তুমি রামচন্দ্র অর্থাৎ রাঘবের দাস হয়েছে। আমার হাসতে ইচ্ছে করতেছে, আমার মরতে ইচ্ছে করতেছে তোমার কথা শুনি। তুমি এই কথা কি করে বললে? তোমার মুখ থেকে কথা কি করে বের হলো? এটা কি তোমার মুখ থেকে বের হওয়া উচিত? কারণ তোমার বংশটা কোথায়, তুমি কোন বংশের ছেলে, সে বংশের কথা কি তুমি ভুলে গিয়েছ? আর তুমি জানো না বিধাতা নিশ্চল আকাশে চাঁদ স্থাপন করেছে যাতে চাঁদটা পৃথিবীতে না পড়তে পারে। যেহেতু নিশ্চল আকাশে চাঁদ স্থাপন করেছে বিধাতা, কাজে সেই চাঁদ কখনোই ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে পড়ে ধুলাতে গড়াগড়ি না। এটা বিধাতার নিয়ম, প্রকৃতির নিয়ম। চাচা তুমি এটা জেনে রাখো। চাচাকে তিরস্কার করছে, এটাকে আমরা বলি সাহিত্যের ভাষায় ব্যাজ স্তুতি, অর্থাৎ নিন্দার ছলে স্তুতি। ব্যাজ স্তুতি মানে নিন্দার ছলে স্তুতি করা, প্রশংসা করা। নিন্দা করছে বাট সে বুঝতে পারছে না। কথাটা বুঝতে পেরেছ? আমি কি বুঝাতে পারছি? চাঁদ, শশী কি চাঁদ, শশী শব্দের অর্থ চাঁদ। চলমান সংলাপ এখনো শেষ হয়নি। হে রক্ষরথী, এ রক্ষরথী বলতে এখানে বিভীষণকে বোঝানো হয়েছে। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, যে তুমি কি করি মানে তুমি হে রক্ষরথী। দেখো চাচাকে এখনো সে অত্যন্ত উইথ রেসপেক্ট, ইন রেসপেক্ট অফ, সেই এখনো খুব সম্মানের সঙ্গে এবং সম্মান দিয়ে সে কথা বলছে। হে রক্ষরথী, হে রক্ষরথী মানে বিভীষণকে সে সম্বোধন করে বলছে আপন চাচাকে। ভুলিলে কেমনে কে তুমি, তোমার পরিচয় কি? তুমি তোমার পরিচয় ভুলে গেলে, তোমার বংশগৌরব সব ভুলে গেলে, ভুলে গিয়ে তুমি রাঘবের দাস হয়েছ। এই কথা তুমি কি করে বলতে পারলে? হ্যাঁ, বিধাতা তো চাঁদকে নিশ্চল আকাশেই স্থাপন করেছে। সেই চাঁদ কখনো পৃথিবী পৃষ্ঠের ধুলায় এসে কখনো গড়াগড়ি করে না। কিন্তু তোমার এই স্খলন, তোমার এই পদস্খলন, তোমার এই নৈতিক স্খলন কি করে ঘটলো সেটা তো আমার বোধগম্য হচ্ছে না, আমি বুঝতেই পারছি না। তুমি মনে হচ্ছে তো না আমার সাথে একটা রসিকতা করতেছো। এটা তো তোমার, তুমি তোমার নিজের পরিচয় ভুলে গিয়েছো। কে তুমি? তুমি তোমার নিজের পরিচয় নিজেকে প্রশ্ন করো। তুমি নিজেকে প্রশ্ন করো যে আসলে আমি কে, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি তো আসলে একেবারে নির্বোধ হয়ে পড়েছো আমার মনে হচ্ছে। সংলাপ এখনো চলমান, এটা মেঘনাদের সংলাপ। জনম তব কোন মহাকুলে, আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে কোন উচ্চ বংশে, কোন মহৎ বংশে
তোমার জন্ম, এই কথা তুমি কেন ভুলে যাচ্ছ চাচা? এটা তো তোমার ভুলে যাওয়া উচিত নয়, কিছুতেই না। এটা তুমি ভুলবে কেন? মানুষ কখনোই জন্মের পরিচয় ভুলতে পারে না। তুমি কি করে তোমার জন্মের পরিচয় ভুলে যাচ্ছ? এগুলো ভুলা তো তোমার একেবারেই উচিত নয়। এখনো চলমান সংলাপ। কে বা সে অদম রাম? এবারে সে রাগান্বিতেও বলছে, কে বা সে অদম রাম? কোথাকার কোন রাম, কোথাকার কোন রাঘব? তুমি তার দাস হয়ে বসে আছো। তাদের কি আছে? তারা দেবতা, তারা দেবতার সাহায্যে চলে। আমরা তো আর দেবতা নই, আমরা তো আমাদের দেশের জন্য লড়াই করছি। আমরা দেশের জন্য লড়াই করছি, জনগণের জন্য লড়াই করছি, মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করছি। আমাদের ইতিহাস, আমাদের বংশ গৌরব তুমি একবার ভেবে দেখো। তুমি নিকষা সতীর সন্তান, তোমার ভাই রাক্ষসরাজ, তোমার মেজ ভাই মহাদেবের মতো, আর আমি বাসব্যী বিজয়ী। এই সব কিছু বলে, এই বংশ গৌরব, এই উচ্চ বংশ, সব কিছুকে তুমি মুছে ফেলে তুমি বলছো কি যে তুমি কোন অদম রামের তুমি দাস হয়ে বসে আছো? কোন অদম রামের তুমি ভক্ত হয়ে বসে আছো? এখনো শেষনের সংলাপ চলমান। রাজহংস পঙ্কজ কাননে। পঙ্কজ কাননে মানে, পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে পদ্মফুল। এটা মনে রাখবি, পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে পদ্মফুল। কাননে মানে বাগান, অর্থাৎ পদ্ম বনে। আমরা এখানে বাগান ওইভাবে বলবো না, বন বলবো। তাহলে পঙ্কজ কাননে মানে পদ্মফুলের বনে। পঙ্কজ কাননে মানে কি? পদ্মফুলের বনে। তাহলে এই লাইনটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা কি দাঁড়ায় একটু ভালো করি খেয়াল করো। স্বচ্ছ সরোবরে মানে কি? যেই জলাশয়ের, যেই পুকুরের, সরোবর মানে পুকুর, জলাশয়। স্বচ্ছ মানে কি? একেবারে এরকম পানি যেই, মানে তুমি যদি পানির দিকে তাকাও তোমার চেহারা পানির মধ্যে দেখা যাবে, এরকম স্বচ্ছ, একবারে ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার। মানে তুমি পানির এই কিনারে বা ওই পুকুর পাড়ে অথবা সেই জলাশয়ের ধারে গিয়ে যদি তুমি পানির দিকে তাকাও, তাহলে তোমার চেহারাটা ওই পানিতে দেখা যাবে, এরকম স্বচ্ছ। ক্রিস্টাল, ক্রিস্টাল মানে স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, এরকম পুকুর পাড়ে বা এরকম জলাশয়ে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। রাজহংস কিন্তু কোথায় কেলি করে, কোথায় তারা সাঁতার কাটে? তারা পদ্মবনে, স্বচ্ছ পানিতে, তারা পরিষ্কার পানিতে। তারা কখনো নোংরা, তারপরে গোলা, তারপরে কাদা, এই সমস্ত পানিতে রাজহংস, রাজহাঁস কোনোদিন সাঁতার কাটে না, কোনোদিন ময়লা পানিতে তারা যায় না। তারা স্বচ্ছ পানিতে, পরিষ্কার পানিতে, পদ্মবনে, হ্যাঁ, এই রাজহংস বা রাজহাঁস সাঁতার কাটে। দেখো লাইনটা, এরপরের লাইনটা শোনো। চাচাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করছে ভাতিজা মেঘনাদ, নানাভাবে চাচাকে নানা ধরনের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। রাজহংস মানে রাজহাঁস, ওটা তোমরা সবাই জানো। রাজহংস মানে রাজহাঁস। আর পঙ্কজ কাননে মানে এটা হচ্ছে পদ্মবনে, পদ্মবনে যাই কি সে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে পরিষ্কার স্বচ্ছ পানি বন বা পদ্ম বাগান, বাগান তো আর পানিতে হয় না, পদ্ম বা পদ্ম বন বলতে বলা যায়। পদ্ম বনে রাজহংস সাঁতার কাটে। এরপর লাইনটা দাও, যায় কি সে কবু প্রভু পঙ্কিল শরীরে। দেখো মজার ব্যাপার, যাই সে মানে কি? রাজহংস মানে রাজহাঁস। ওটা রাজহাঁস কি কখনো যায়? মানে কখনো, কভু মানে কি? কখনো। অর্থাৎ যায় কি সে কবু মানে রাজহাঁস কি কখনো যায় কোথায়? প্রভু, এখানে প্রভু বলতে বিভীষণকে বোঝানো হয়েছে সম্মানার্থে। প্রভু তার চাচাকে বলছে প্রভু। পঙ্কিল সলিলে, পঙ্কিল মানে কাদা, পঙ্কিল মানে ময়লা, পঙ্কিল মানে গোলা পানি, সলিল মানে পানি। তাহলে পঙ্কিল সলিলে মানে কি? কাদা পানিতে, ময়লা পানিতে, নোংরা পানিতে, হ্যাঁ, গোলা পানিতে। অর্থাৎ চাচাকে বলতেছে যে প্রভু তুমি কি জানো রাজহাঁস কি কোনোদিন নোংরা পানিতে যায়? রাজহাঁস কি কোনোদিন ময়লা পানিতে যায়? রাজহাঁস কি কোনোদিন গোলা পানিতে যায়? তুমি কি দেখেছো জীবনে কোনোদিন? এই পানিতে, অর্থাৎ নোংরা, ময়লা, হ্যাঁ, কাদা, এ সমস্ত পানিতে রাজহাঁস কোনো দিনও সাঁতার কাটে না। তোমার এটা বোঝা উচিত।
তোমার এটা বোঝা উচিত। রাজহাঁস সবসময় পরিষ্কার এবং একেবারে টলমলে সরোবরে, পুকুরে, জলাশয়ে, পদ্মবনে সাঁতার কাটে। এ রাজহাঁস কোনো দিন ময়লা পানিতে, নোংরা পানিতে, গোলা পানিতে কোনো দিন সাঁতার কাটে না। হ্যাঁ, পঙ্কিল শরীরে শৈবাল দলের দাম, এটা বদ্ধ জলাশয়, অর্থাৎ এটা বলতে পারো বদ্ধ জলাশয় মানে স্রোতহীন একটা জলাশয় বা পুকুর যেটার মধ্যে কোনো স্রোত নাই। হ্যাঁ, এটাকে বলা হয়েছে শৈবাল দলের দাম। শৈবাল দলের দাম মানে কি? বদ্ধ জলাশয়। এখন বদ্ধ জলাশয় মানে কি? অর্থাৎ যে জলাশয়ে কোনো স্রোত নেই, স্রোত নেই এমন জলাশয়কে বলে বদ্ধ জলাশয়। পুকুরও বলতে, পুকুরে তো আর স্রোত থাকে না, কাজেই তুমি শৈবাল দলের দাম বলতে পুকুরও বলতে পারো, আবার বদ্ধ জলাশয়ও বলতে পারো। আর বদ্ধ জলাশয় মানে যে জলাশয়ে কোনো স্রোত থাকে না। তাহলে কি ব্যাপারটা বোঝা গেল যে রাজহাঁস পরিষ্কার এবং পরিষ্কার পানি এবং পদ্ম বনে সাঁতার কাটে। সে কখনো নোংরা পানিতে, বদ্ধ পানিতে, ময়লা পানিতে সে কখনো সাঁতার কাটে না এবং সে ক্রীড়াও করে না, খেলাও করে না। সেই এই কথাটা তোমার বোঝা উচিত। সংলাপ চলমান, শেষ হয়নি। মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র কেশরী মানে পশুরাজ সিংহ। এটার যদি আমি আবিধানিক অর্থ করি তাহলে কেশর শব্দের অর্থে কেশরযুক্ত প্রাণী। তাহলে কেশরযুক্ত প্রাণী কি? সিংহ। তাহলে মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে পশুরাজের সিংহ। মৃগেন্দ্র কেশরী কবে? হে বীর কেশরী। এখানে বীর কেশরী বলতে তোমার মূলত কাকে বলা হয়েছে? এই বীর কেশরী বলতে তোমার পশুরাজ সিংহকেই বোঝানো হয়েছে। কবে? হে বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্র ভাবি। যে চাচা, তুমি কি কোনোদিন শুনেছ যে পশুরাজের সিংহ শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করতে? তুমি কোনোদিন শুনেছ? দেখো, তার এই সপক্ষ ত্যাগ করে রামচন্দ্রের দলের যাওয়াটাকেই শিয়ালের সঙ্গে তুলনা করছে। যে সিংহ কোনোদিন শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করতে যায় না, এটা তার আত্মসম্মানে লাগে, তার সম্মান আছে। কোনোদিন তোমার এই সিংহ কোনোদিন শিয়ালের সঙ্গে বন্ধুত্ব পাততেও যায় না, করতেও যায় না। কারণ তার সে যে বনের রাজা, সেই কারণেই, তার আত্মসম্মানের কারণে, তার বৈশিষ্ট্যের কারণে সে যে বনের রাজা, এটা তার মনের মধ্যে আছে। কাজে বনের রাজা কোনোদিন শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করে না, মিত্রতা করে না, মিত্র হয় না। তুমি কিনা, তুমি একজন পশুরাজ হইয়া, পশুরাজ অর্থাৎ রাক্ষস রাজের ছোট ভাই হয়ে তুমি কি করে শিয়ালের সঙ্গে, অর্থাৎ এখানে শিয়াল বলতে মূলত রামচন্দ্রকে বোঝানো হয়েছে। তুমি কিনা যে মানে এখানে পশুরাজ সিংহ বলতে আমরা বুঝবো যে এই রাক্ষস রাজ রাবণ, রাবণের ছোট ভাই হয়ে, অর্থাৎ তুমি সিংহরাজ হয়ে, সিংহরাজের ছোট ভাই হয়ে, সিংহরাজ সিংহের ছোট ভাই মানে তথা রাবণের ছোট ভাই হয়ে তুমি কি করে শিয়ালের সাথে বন্ধুত্ব করতে গিয়েছ, তথা শিয়াল মানে রামচন্দ্রের সঙ্গে তুমি কিভাবে বন্ধুত্ব করতে গেছো? এটা তো কোনোদিন হয় না চাচা, এটা তুমি কি করলা? এটা তো কোনো দিনও হতে পারে না। আমি কি বুঝাতে পারছি কি স্যার? মেঘনাদ কি খারাপ? না বাবা, এখানে মেঘনাদ হচ্ছে সবচেয়ে ভালো। মেঘনাদ একজন দেশপ্রেমিক সেনাপতি। সে তার নিজের মাতৃভূমিকে রক্ষা করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কথাটা বুঝতে পেরেছ? মেঘনাদ হচ্ছে এখানে মানে ত্রাতা, দেশের ত্রাতা, বীর সেনানী, যে ইন্দ্রকে জয় করেছে, দেবতাদের রাজা। বুঝতে হবে তার শক্তি সম্পর্কে। এবং সেই ইষ্ট দেবতার নিকুম্বিলা যজ্ঞাকারে সেই ইষ্ট দেবতার বৈশ্যানর দেবতার করতেছে, মানে পূজা দিতেছে। পূজা থেকে বেরিয়ে এসে যুদ্ধ সাজ করবে, যুদ্ধ সাজে গিয়ে এসে রামচন্দ্রের বাহিনীকে সাথে যুদ্ধ করবে এবং দেশকে শত্রু মুক্ত করবে। এটাই ছিল তার উদ্দেশ্য। দেশকে শত্রু মুক্ত করা এটা কোনো দিনও অপরাধ নয়, এটা হলো সবের কাম, সত্যিকার দেশপ্রেমিকের কাম। এই দেশপ্রেমিকের কাজই করছে এই মেঘনাদ। মেঘনাদ একেবারেই খারাপ নয়, মেঘনাদ সবচেয়ে দেশপ্রেমিক একজন সেনাপতি। আমি কি বোঝাতে পেরেছি? তোমরা কি বুঝতে পারছো বাবা? হ্যাঁ, তোমরা বুঝতে পারলেই তো আমি সার্থক, নাহলে তো আমি ব্যর্থ। যাই হোক, তাইলে এখানে শিয়াল বলতে আমরা রামচন্দ্রকে বুঝবো, আর এখানে রাজহংস বলতে
বা তোমার পশুরাজ সিংহ বলতে মানে মৃগেন্দ্র কেশরী বলতে আমরা এখানে বুঝবো রাক্ষস রাজ রাবণ, অর্থাৎ লঙ্কার রাজা। এত কথার দরকার নেই, লঙ্কার রাজা। তারা তার মাতৃভূমি আক্রমণ করছে রামচন্দ্র বাহিনী, এখন তারা তাদের মাতৃভূমি রক্ষার জন্য যে কোনো কাজ করতে পারে। যেমন ধরো 1971 সালে পাকিস্তানের অতর্কিত আমাদের উপর হামলা করলো, আমরা বদ্ধপরিকর আমাদের মাতৃভূমিকে আমরা সেভ করার জন্য, আমাদের মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং এই জন্য আমাদের 30 লক্ষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, কিন্তু আমরা সত্যিকার অর্থেই আমাদের দেশকে শত্রুমুক্ত করতে পেরেছি। ঠিক তেমনি ওই চিত্রটা তুমি ওইখানে পাবো, রাবণের দেশ শ্রীলঙ্কা, বর্তমান নাম শ্রীলঙ্কা, পূর্বে ওটাকে দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা বলতো, তার রাজ্য রামচন্দ্র বাহিনী আক্রমণ করছে, তাহলে তার উচিত কি সে তার দেশকে রক্ষা করবে না? সেই যুদ্ধে সেই যুদ্ধে তার জ্যেষ্ঠ ছেলে বড় ছেলে বীরবাহু নিহত হয়েছে, তার মধ্যম ভাই মেজ ভাই কম্বকুণ্ড নিহত হয়েছে, সর্বশেষ ছোট ছেলে মেঘনাদকে তিনি বীর সেনাপতির আসনে বসিয়েছেন। আর সবাই জানে, লঙ্কার জনগণ থেকে শুরু করে এই লঙ্কার রাজা রাবণ সেও জানে যে একমাত্র বাসব বিজয়ী যে দেবতাদের রাজাকে জয় করেছে সে মেঘনাদে একমাত্র এই দেশকে রক্ষা করতে পারে, সেই জন্য তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছে। সেই জন্য সেই ইষ্ট দেবতার বৈশ্যানর পূজা দিচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগারে, তারপরে সে যুদ্ধে যাবে এবং মাতৃভূমিকে শত্রুমুক্ত করবে। এক্স্যাক্টলি তুমি 1971 চিত্রটা এখানে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। কথাটা বুঝতে পেরেছ? 71 চিত্র যদি তুমি বসাও, বেশ আর 71 যদি, তাহলে বিভীষণের ভূমিকাটা কারা ছিল? আল বদর, আল শামস, রাজাকার। কথাটা তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, তাদেরকে তুমি বিভীষণের ভূমিকায় দেখো, কারা বাংলাদেশের বিরোধিতা করেছিল? যারা বিরোধিতা করেছিল 71 সালে, তারাই হচ্ছে তখনকার দিনের বিভীষণ। আমি কি বোঝাতে পেরেছি? আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে। বীরকোশে মিত্র ভাবে, অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, যে আমি হলাম একজন অজ্ঞ, তুমি চাচা হচ্ছ বিজ্ঞ জ্ঞানী। অবিদিত নহে কিছু তোমার চরণে, যে তোমার কাছে কোনো কিছু অজানা নাই, তুমি সবই জানো। আমাদের বংশ গৌরব, তারপরে যেই পশুরাজ সিংহ কোনোদিন শ্রীগালের সাথে বন্ধুত্ব করে না, তারপরে রাজহাঁস কোনোদিন ঘোলা জলে সাঁতার কাটে না, হ্যাঁ, এগুলি তুমি তোমার মতো জ্ঞানী ব্যক্তিকে আমার এই বিষয়ে বলার কোনো কিছু নেই, এগুলি তুমি সবই জানো। কারণ আমি অজ্ঞ হতে পারি, তুমি চাচা বয়সে বড়, তুমি মুরব্বী, তুমি পিতৃব্য, তুমি পিতার সমতুল্য, তুমি সব কিছুই জানো, কোনো কিছুই তোমার অজানা নাই। সংলাপ চলমান, এখনো শেষ হয়নি। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, লক্ষণকে বলা হচ্ছে যে লক্ষণ হচ্ছে একটা ক্ষুদ্রমতি মন, মানে ছোট মনের মানুষ। লক্ষণ একটা ছোট মনের মানুষ। কেন? ক্ষুদ্রমতি, নর মানি মানুষ, নর শব্দের অর্থ মানুষ, ক্ষুদ্রমতি মানি ছোট মনের, ক্ষুদ্র মানি ছোট, মতি মানি মন, ক্ষুদ্রমতি মানি ছোট মন, যেটাকে আমরা বলি আরে ছোট লোক, তার মনে একেবারেই ছোট, মনটাকে ভাই বড় কর, উদার হোক। আমরা কোনো সিচুয়েশনে এই জাতীয় শব্দ ব্যবহার করি। এখন চাচাকে সে বলতেছে আরে লক্ষণ, ও তো একটা ছোট লোক, আরে ছোট মনের অধিকারী, ছোট লোক, ছোট মন। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, লক্ষণ হচ্ছে একটা ছোট মনের মানুষ। নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে, যে সে যদি ছোট লোক না হতো, সে যদি ছোট মনের মানুষ না হতো, তাহলে আমি হলাম নিরস্ত্র, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি পূজা দিতেছি। পূজা দিতে কি মানুষকে অস্ত্র নিয়ে যায়? পূজা দিতে কি মানুষ কি মেশিন গান নিয়ে যায়? পূজা দিতে কি মানুষ কি মর্টার নিয়ে যায়? পূজা দিতে কি মানুষ কি ছুরি নিয়ে যায়? কিছুই নিয়ে যায় না। ওখানে যায় যে দেবতার উদ্দেশ্যে সে পূজা করবে, সে দেবতাকে সন্তুষ্ট করাই হচ্ছে তার লক্ষ্য। কাজেই যেই লক্ষণের মতো এত ছোট লোক এবং এত ছোট মোটের মানুষ, যে কিনা আমাকে যুদ্ধে আহ্বান করে, তো যুদ্ধে আহ্বান করতে সে করতে পারে, যুদ্ধে আহ্বান, এটা প্রকৃত বীরের কাজ। সামনাসামনি যুদ্ধ হবে, আসো দুজনে যুদ্ধ করে কে হারে কে জিতে, তখনই হবে বীরের পরিচয়। কিন্তু তা না, সে পুরুষের মতো আসছে আমার নিকুম্বিলা যজ্ঞাগারে, আমি ওখানে প্রার্থনা করতেছি, আমি ওখানে
ইষ্ট দেবতার অগ্নি দেবতার পূজা করতেছি, তখন সে আমি তো নিরস্ত্র, আমার কাছে তো কোনো অস্ত্র শস্ত্র কিছুই নেই, আমি তো পূজার বেশে সেখানে পূজারত। কাজেই সে আমার মতো একজন নিরস্ত্র মানুষকে সে যুদ্ধে আহ্বান করে। তাহলে চিন্তা করি, দেখো সে কত বড় ছোট লোক, কত ছোট মনের একজন মানুষ, এবং তার মতো কাপুরুষ দ্বিতীয়টি আর পৃথিবীতে নাই। প্রকৃত বীরের কাজ হচ্ছে যুদ্ধে আহ্বান করা। আসা সামনাসামনি যুদ্ধ করি, সম্মুখ সমরে যুদ্ধ করি, কে হারে কে জিতে দেখা যাক। এটা হচ্ছে একজন বীরের প্রকৃত প্রথা, নিয়ম, একজন বীরের প্রকৃত আচরণ। আসো যুদ্ধ করি। কিন্তু সে তো কাপুরুষ, সে তো পিছন, আমি হলাম নিরস্ত্র মানুষ, আমি এখানে পূজা দিচ্ছি, সে আসে আমাকে যুদ্ধে আহ্বান করে। এইটা কি চাচা? তাহলে তো একজন ছোট লোক না, সে একটা ছোট মনের মানুষ না? তুমিই বলো চাচা, এই কাজটাকে তার ঠিক হয়েছে? সে তো কাপুরুষের পরিচয় দিয়েছে। এখনো শেষ হয়নি সংলাপ, চলমান। কহ মহারথী, আবার জিজ্ঞেস করতেছে চাচাকে। মহারথী মানে বিভীষণ, বিভীষণকে বিশেষণ দিচ্ছে মহারথী। কহ মহারথী, বলো চাচা, বলো প্লিজ, বলো। কি বলবো? এ কি মহারথী প্রথা? যে এটা কি একজন বীরের আচরণ? এটা কি একজন বীরের প্রথা যে আমি আমাকে যুদ্ধে আহ্বান করে? এটা কি একজন প্রকৃত বীরের, যারা প্রকৃত বীর, এটা কি সেই বীরের আচরণ? কখনো না। এইটা তো একজন বীরের প্রথা হতে পারে না। এখনো শেষ হয়নি। নাহি শিশু লঙ্কাপুরে, যে এমন কোন শিশু নেই লঙ্কাপুরে, যদি থাকতো এমন কিছু নাহি শিশু লঙ্কাপুরে, অর্থাৎ এমন কোন শিশু লঙ্কাপুরে নাই, দ্বীপরাজ্য স্বর্ণ লঙ্কায় নাই। শুনি না হাসিবে এ কথা, যে এই কথা ছোট লোক, ছোট মনের মানুষ, কাপুরুষ লক্ষণ আমার মতো একজন নিরস্ত্র মানুষকে যুদ্ধে আহ্বান করে, এ কথা যদি লঙ্কার একজন শিশুও শুনে, তাহলে সেও হি হি করে হেসে দিবে। এটা তো সে প্রকৃত বীরের পরিচয় দিচ্ছে না। চাষো সম্মুখ সমরে যুদ্ধ করি, কে হারে কে জিতে। এটাই হচ্ছে বীরের মহারথী প্রথা, বীরের প্রকৃত প্রথা। এখনো শেষ হয় নাই, চলমান। এবারে একবার এসে আরো রাগান্বিত হয়ে চাচাকে বলছে, ছাড়ো পথ, ছাড়ো পথ, আসিব ফিরিয়া এক্ষুনি, আমি এক্ষুনি ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে, বিমুখে সমরে গোরে সৌমিত্রী কুমতি। সৌমিত্রী, সৌমিত্রী হচ্ছে সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষণ, সেই জন্য তাকে এখানে বলা হয়েছে সৌমিত্রী। আমি আবার বলছি, লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা, রামের মায়ের নামও সুমিত্রা, কারণ ওরা তো বড় ভাই ছোট ভাই। তাইলে লক্ষণের মায়ের নাম কি? সুমিত্রা। সেই হিসাবে লক্ষণকে এখানে বিশেষণ বা বিশেষিত করা হয়েছে সৌমিত্রী। আর কুমতি, মতি হচ্ছে মন, কুমতি হচ্ছে খারাপ মন, অসৎ মনের অধিকারী। কুমতি মানে কি? খারাপ মনের অধিকারী, অসৎ মনের অধিকারী, মন্দ চিন্তার অধিকারী। কথাটা বুঝতে পেরেছো? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একেবারে রাগ হয়ে সে বলতেছে সাসাকে একেবারে এভাবে, ছাড়ো পথ, আসিব ফিরিয়া এক্ষুনি, আসিব ফিরিয়া এক্ষুনি, দেখিব আজি কোন দেব বলে, কোন দৈব বলে, কোন অলৌকিক ক্ষমতার বলে। দেব বল মানে কি? কোন অলৌকিক ক্ষমতার বলে বিমুখে সমরে মরে সমুদ্রিক কুমতি, সে আমারে কি করে হত্যা করে। এটা সামনাসামনি যুদ্ধে আমি তাকে বুঝিয়ে দেব, সামনাসামনি যুদ্ধে তাকে আমি বুঝিয়ে দেব তার এই কুমতলব সে কি করে করলো। আমার হাতে কোনো অস্ত্র নেই, কিছু নেই, সে আমাকে যুদ্ধে আহ্বান করে। হ্যাঁ, আমি তাকে আহ্বান করছি, তুমি আমাকে সুযোগ দাও, আমি অস্ত্রাগার থেকে অস্ত্র আনি, আমি যুদ্ধ সাজে সজ্জিত হই, তারপরে তোমার সাথে আমি যুদ্ধ করব। আমি যুদ্ধ করবার জন্য তো প্রস্তুত, কিন্তু তুমি আমাকে একটু সময় দাও, আমি যুদ্ধ সাজে সজ্জিত হই, রণসজ্জায় সজ্জিত হই, তারপরে দেখো আমি কি করি। হ্যাঁ, তারপরে দেখো সৌমিত্রী কুমতিকে আমি কি করি। এখনো সংলাপ শেষ নাই, চলমান। দৈব দৈত্য নর গণে, দৈব দৈত্য নর গণে স্বচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। এখানে পরাক্রম দাসের বলতে
মেঘনাদের শৌর্য, বীর্য, ক্ষমতা, দাপট, তারপরে সেই ইন্দ্রকে বিজয় করেছে ইন্দ্রজিৎ, বাসব বিজয়ী, একজন পরাক্রমশালী সেনাবীর, যুদ্ধবীর, এটা বোঝাতে এই শব্দটি ব্যবহার হয়েছে, পরাক্রমে দাসের করেছে। চাচা তুমি তো জানো যে দেবতা, আমি দেবতা তার রাজা ইন্দ্রকে পরাজিত করেছি, এটা তো তুমি নিজে স্বচক্ষে দেখেছো, এখানে আমার বলার কিছু নাই। আর দৈত্য দানব এগুলোর সাথে তো আমি নিত্য যুদ্ধ করি, এবং এগুলো কোথায় 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 আমার থাপ্পড় ছড়ে এবং আমার ইয়েতে ওরা কোথায় পড়ি মরে যায়, এটা তুমি নিজে চোখে দেখেছো। কাজে এটা তোমাকে আমার বলার কিছু নাই, স্বচক্ষে তুমি এগুলো দেখছো। দেবতাদেরকে আমি নাস্তানাবুদ করে ছেড়েছি, দেবতা রাজা ইন্দ্রকে আমি পরাজিত করেছি, আমি ইন্দ্রজিৎ, আমি বাসব বিজয়ী, এগুলো তুমি নিজের চোখে দেখেছো। কোনো কিছুই আমার কাছে কিছু না, এটাও তুমি জানো। আর আমি হইলাম পরাক্রমশালী, এটাও তুমি জানো। চলমান সংলাপ এখনো সে নেই। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। এখন তুমি বলো, কি দেখি আমি ডরামো, কি দেখে আমি ভয় পাবো? আরে লক্ষণের মতো একদম দুর্বল চিত্তের মানুষকে দেখে আমি ভয় পাবো? তুমি ভাবছো সেটা? নো নো নো, কখনো নয়। কারণ সে তো কাপুরুষ, সে তো প্রকৃত বীর নয়। কাজেই এরকম হীনমন্য একজন কাপুরুষ দুর্বল চিত্তের মানুষকে দেখে আমি ভয় পাবো, তোমার এমনটি ভাবার কোনোই কারণ নেই। সংলাপ চলমান, এখনো শেষ হয়নি। নিকম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্বি। এই কথা বলেই সেই নিকম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলো কে? অহংকারী, অর্থাৎ নির্ভীক চিত্তে বা বয়শূন্য মনে লক্ষণ। কারণ তোমরা জানো যে মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারের ভিতরে, সে ঘরের ভিতরে, নিকুম্বিলা যজ্ঞাগারের ভেতরে, অর্থাৎ সে পূজারত, সে অবস্থায় সে কথা বলছে। কাজে তার হাতে কোনো অস্ত্র নেই, সে নিরস্ত্র। মানে কি? নির্ভীক চিত্তে, বয়শূন্য চিত্তে সে আরামসে, মানে সে মনে হচ্ছে যেন একটা শিকার পেয়েছে। সে মেঘনাদকে তো পায় নাই, শিকার পেয়েছে। এখন এই শিকার সে খাবে, এই শিকারকে সে ঘায়াল করবে, এই শিকারকে সে নিশ্চিহ্ন করবে, এই শিকারকে সে ধ্বংস করবে, এই শিকারকে সে পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে সে বিজয়ী হতে চায়। কিন্তু এটা তো আসলে প্রকৃত বীরের বিজয়ী নয়। এই জন্যই দেখো, যেহেতু সে নিরস্ত্র, মেঘনাদ নিরস্ত্র, সে নিকুম্বিলা যজ্ঞাগারে সে বসে ইষ্ট দেবতার, অগ্নি দেবতার পূজা করছে, ঠিক সে অবস্থায় সে নির্ভীক চিত্তে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে। কে? লক্ষণ, তারে মেরে ফেলবে। নিকম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্বি। আজ্ঞা কর দাসে শাস্তি নরাদমে। বলি যে ঠিক আছে, সে আমার নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করুক, তাতেও আমার কোনো দুঃখ নেই। সাসা তুমি একটু আমাকে আদেশ করো, আমি ওই নর পশু, ওই নরাদম, নর যোগ অদম, নরাদম লক্ষণকে আমি একটু শাস্তি দিই, তুমি একটু আদেশ করো, তুমি একটু আজ্ঞা দাও, তুমি একটু বললেই হবে, আমাকে তুমি আদেশ করো, তুমি আমাকে আদেশ করো, আমি ওই নরাদমকে শাস্তি দিই। এখনো সংলাপ চলমান। তব জন্মপুরী, মানে তোমার জন্মভূমি। জন্মপুরে মানে কি? তোমার জন্মভূমি মানে লঙ্কাপুরী, মানে স্বর্ণ লঙ্কা, মানে দ্বীপ রাষ্ট্র এখন বর্তমান শ্রীলঙ্কা। ব্যাস হয়ে গেল যে তোমার জন্মভূমি এটা। দেখো বলছে, চাচাকে বলছে তব, তব মানে তোমার, কবিতায় তব মানে তোমার, তোমার জন্মপুরে মানে তোমার জন্মভূমিতে। তা তো মানে চাচাকে বলছে, চাচা তোমার জন্মভূমিতে পদার্পণ করে বনবাসী। যে এরা তো গোদাবরী নদীর তীরে ছিল, ওরা তো বনে বসবাস করত, সীতা, রামচন্দ্র, লক্ষণ, এরা গোদাবরী নদীর তীরে যে বন, সেই বনে ওরা বসবাস করত। সেই বনসারীকে তুমি এখানে নিয়ে এসেছো, সেই বনসারীকে তুমি চক্রান্ত করে, দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তুমি নিয়ে এসেছো লঙ্কাপুরীতে, তোমার জন্মভূমিতে। এটা কি তুমি ঠিক কাজ করেছো? এটা তো তোমার উচিত হয় না। একজন বনচারীকে তুমি নিয়ে আসছো তোমার জন্মভূমি লঙ্কাপুরীতে, এটা তো তুমি যথার্থ কাজ করনি। কি শিক্ষার্থীরা বুঝতে পারতেছ? হ্যাঁ, বুঝতেই হবে, এটা না বুঝে উপায় নেই। এবং আমি আজকের ক্লাসে আমি শেষ করে দিব, আল্লাহ চাইতো যতক্ষণ লাগে। তারপরের লাইন এখনো সংলাপ শেষ হয়নি, চলমান। হে বিধাত নন্দন কাননে, হে বিধাত বলতে এখানে বিভীষণকেই হে বিধাত বলে সম্বোধন করা হয়েছে। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। যেই লঙ্কাপুরীর যে কানন, স্বর্গ কানন,
আসলে লঙ্কাপুরী এতটাই মানে স্বর্ণ, এটাকে স্বর্ণ লঙ্কা বলে, স্বর্ণ লঙ্কা, ওটা স্বর্ণ দিয়ে এটাকে মুড়িয়ে ফেলা হয়েছে। কাজেই তাকে আমরা যদি নন্দন কানন বা স্বর্গপুরী বলি তাহলে অত্যুক্তি হবে না। এটাকে ওটা লঙ্কাপুরীটাকেই স্বর্ণ কানন বা তোমার নন্দন কানন বলা হয়েছে। তবে নন্দন কাননের আবিধানিক অর্থ হচ্ছে স্বর্গের বাগান। নন্দন কাননের আবিধানিক অর্থ হচ্ছে স্বর্গের বাগান। কাজেই হে বিধাত মানে তার চাচা বিভীষণকে বলছে যে নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, যে লক্ষণের মতো একটা দুরাচার দৈত্য লঙ্কাপুরীর তোমার স্বর্গের অর্থাৎ লঙ্কাপুরীর এই কাননে বাগানে বাগানে সে ঘুরে বেড়াচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? সে তো একটা দুরাচার দৈত্য, সে একটা কাপুরুষ। সে কাপুরুষ যারা ওই বনসারী ছিল, সে বনসারী থেকে তুমি এই স্বর্ণলঙ্কাতে নিয়ে আসছো, যে এখন এই লঙ্কাপুরীর স্বর্ণ লঙ্কাপুরীর বাগানে বাগানে সে ঘুরে বেড়াচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? প্রফুল্ল কমলে কীটবাস, এটা তো এরকম। প্রফুল্ল কমলে, কমলে মানে পদ্মবনে, মানে ফুটন্ত পদ্মবনে এটা তো পোকার বাস। কীটবাস মানে কি? কীট শব্দ অর্থ হচ্ছে পোকা। কয়টা তো প্রফুল্ল সুন্দর একটা পদ্মবনে কীটের বাসের মতো, কীটের বসবাসের মতো, এটা তো ঠিক হয়নি। যে তুমি একটা চণ্ডালকে, একটা তস্করকে, তুমি একটা কাপুরুষকে, তুমি একটা বনচারীকে, যারা গোদাবরী নদীর তীরে বনে থাকতো তাদের একজনকে তুমি লঙ্কাপুরীতে নিয়ে আসছো। হ্যাঁ, এটা হলো কীটের সঙ্গে তুলনা করছে, পোকার সঙ্গে তুলনা করছে, যেটা কীটবাস, পদ্মবনে কীটের বাস, এটা তো ঠিক করনি। আবার সেই কণ্ঠস্বর নিচু করে বলে, কহ তা তো মানে চাচা, তুমি বলো চাচা, প্লিজ বলো, সহিব কেমনে হেন অপমান আমি, যে এই অপমান আমি কি করে সহ্য করব? যে বনচারী গোদাবরী নদীর তীরবর্তী বনভূমিতে তারা বিচরণ করত, বনচারী, তারা এখন স্বর্ণলঙ্কার নন্দন কাননে দুরাচারের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা স্বর্ণলঙ্কার প্রফুল্ল কমলে কীটবাস আর কীটের মতো বসবাস করছে। তুমি বলো চাচা, প্লিজ বলো, বলো, এই অপমান আমি কি করে সহ্য করি? এই অপমান তো আমি সহ্য করতে পারবো, এই অপমান আমি কি করে সহ্য করি? ভ্রাতৃপুত্র তো, আমি তোমার ভাইয়ের ছেলে, এই অপমান কি সহ্য করতে পারি? এবং সহ্য করা উচিত? তুমি চাচা বলো, আমি কি এই অপমান সহ্য করতে পারি? তুমিও, চাচাকে বলতেছে, তুমিও হে রক্ষমণি, রক্ষমণি মানে চাচাকে বিশেষণ দিছে, অর্থাৎ বিভীষণ, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, অর্থাৎ এই অপমান আমি কিভাবে সহ্য করব তোমার ভাইয়ের ছেলে হিসাবে? প্রথম প্রশ্ন তোমার কাছে আমার এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমিও এই বংশের রক্ষমণি হয়ে এই অপমান তুমি কিভাবে সহ্য করছো? এ হলো মেঘনাদের সংলাপ, এখানে শেষ। এরপরে কিছু কথা আছে, একটা লাইন আছে, একটা লাইনের পরেই আমরা বিভীষণের সংলাপটা পেয়ে যাব। এরপরে শেষ করে দিয়ে বলা হচ্ছে যে মহামন্ত্র বলে যথা নম্রশির পণি মলিন বদন লাজে, মানে কি? মহামন্ত্র বলে পনা তোলা সাপ, তোমরা তো জানো ফনা, ফনা যখন তোলে একজন সাপ তখন সে এইভাবে থাকে, ফনা ফনা যখন সে তোলে তখন তো তাকে মন্ত্র বা একটা কাঠি যদি দেখানো হয় তখন সে আস্তে মাথাটা নিচু করে ফেলে। তখন বলছে যে মহামন্ত্র বলে যথা নম্র শির, নম্র শির মানে মাথা, শির মানে মাথা, নম্র মানে নত, মানে মাথা নত করা। এই মাথা নত করাকে এই মাইকেল বলছে বা মধুসূদন বলছে নম্র শির ফণি, যে মহামন্ত্র বলে যেই সাপ ফনা তোলে সেই সাপ কী করলে মাথা নত করে মলিন বদনে, অর্থাৎ অপরিচ্ছন্ন, অর্থাৎ বিষণ্ণ বদনে, বিষণ্ণ মুখে, মলিন বদনে মানে বিষণ্ণ মুখে, মানে ওই যে তাকে মন্ত্র দিল আবার একটু কাঠি দেখাইল, সে ফনা যতই উপরের দিকে তুলুক না কেন, ফনা সে যতই তুলুক, কিন্তু যখন তাকে মহামন্ত্র বলে, মন্ত্র পড়ে এবং একটি কাঠি দেখায়, তখন সে আস্তেই বিষণ্ণ মনে, মনের ইচ্ছা থাক আর না থাকুক, সে কিন্তু নত হয়ে পড়ে। কথাটা বুঝতে পেরেছ? এরপরের সংলাপটি হচ্ছে বিভীষণের উত্তরীলা রথি রাবণ অনুজ। রাবণ অনুজ মানে এখানে রাবণের ছোট ভাই বিভীষণ। রাবণ অনুজ মানে কি?
এখানে বিভীষণকে রাবণ অনুজ বলা হয়েছে। এখানে বিভীষণকেই রাবণ অনুজ বলা হয়েছে। রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই বিভীষণ। উত্তরিলা রথি, রথিও এখানে একই। রথি রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে। অর্থাৎ রাবণ আত্মজে মানে এটা মেঘনাদ। রাবণ আত্মজে মানে কি? রাবণের ছেলে। আত্মজ মানে হচ্ছে ছেলে সন্তান, আর আত্মজা হচ্ছে কন্যা সন্তান। এটা মনে রাখবে। আত্মজ পুত্র আর আত্মজা কন্যা। তাইলে এবার বলো, শোনো, লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণ আত্মজে মানে রাবণের ছেলে। তাই এখানে রাবণের ছেলে কে? কাকে উদ্দেশ্য করে বলছে? মেঘনাদ। রাবণ আত্মজে বলতে আমরা এখানে রাবণের পুত্র মেঘনাদকে বুঝবো। কাজে এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। লক্ষ্মী রাবণ আত্মজে কি কি বলছে? নহি দোষী আমি। তার সাসার বিভীষণ বলছে নহি দোষী আমি বৎস, যে বাসা আমার কোনো দোষ নাই, বাসা আমার কোনো দোষ নাই। বৃথা বৎস মরে তুমি, তুমি শুধু শুধু আমাকে বৎসনা করছো, তিরস্কার করছো। নিজ কর্ম দোষে হায় মজাইলা এই কনক লঙ্কা রাজা, যে আমার কোনো দোষ নাই, তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ, এটা তোমার উচিত নয়। এটা যেটা হচ্ছে যে নিজ কর্ম দোষেই লঙ্কার রাজা, অর্থাৎ আমার বড় ভাই রাবণ নিজেই এই স্বর্ণ লঙ্কাকে ডুবাইছে, নিজেই স্বর্ণ লঙ্কাকে বিপদে ফেলছে, নিজেই স্বর্ণ লঙ্কাকে বিপদে ফেলছে। আমাকে তুমি কেন শুধু শুধু দোষ দিচ্ছ? আমার কোনো দোষ নাই, তুমি আমাকে শুধু শুধু ভৎসনা করছো, তিরস্কার করছো, গঞ্জনা করছো। এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না, কারণ আমার কোনো দোষ নাই। দোষটা কার? এই দোষ দিচ্ছে নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক। কনক মানে স্বর্ণ। কনক শব্দের অর্থ স্বর্ণ। মজাইলা মানে বিপদগ্রস্ত করলে। মজাইলা মানে কি? বিপদগ্রস্ত হওয়া বা বিপদগ্রস্ত করা। যে এই এই স্বর্ণ লঙ্কার রাজা অর্থাৎ তোমার বাবা রাবণেই এই লঙ্কাকে বিপদগ্রস্ত করে তুলেছে। আমার এতে কোনো দোষ নাই, চাচা বলতেছে। আর কি? মজিলা আপনি। এবং লঙ্কাকে তো বিপদগ্রস্ত করছে, লঙ্কাকে তো বিপদে ফেলছে, সাথে তিনিও বিপদে পড়েছেন। এটা আমার কোনো দোষ নাই, এটা আমার কোনোই দোষ নাই। বিভীষণের সংলাপ চলমান, এখনো শেষ হয়নি। বিরত সতত পাপে দেবকুল, যে বাতিজাকে বুঝাচ্ছে যে শোনো, দেবতারা সবসময় পাপ মুক্ত থাকে, ওরা কখনো পাপ করে না, ওরা বরাবর। সতত মানে সবসময়, যে দেবতারা সবসময় পাপ মুক্ত থাকে এটা তুমি জানো। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, আর এখন লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। সে যুক্তি দিচ্ছে, মানে প্রতি উত্তরে বলতেছে মেঘনাদকে, তার বাতিজাকে বলছে যে বিরত সতত পাপে দেবকুল, অর্থাৎ দেবতারা সবসময়, সতত মানে সবসময় দেবতারা পাপ মুক্ত থাকে, আর এখন লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এবে পাপ পূর্ণ লঙ্কা, এবে মানে এখন, পাপ পূর্ণ লঙ্কা মানে লঙ্কাপুরী এখন পাপে অনাচারে একেবারে ব্যবিচারে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যে মতি বসুধা, প্রলয়ে মানে ধ্বংসযজ্ঞ, প্রলয় ঝড় ঝঞ্ঝার মাধ্যমে সব কিছুকে তছনছ করে ফেলা, এটা হচ্ছে প্রলয়। যেমন আমাদের বঙ্গোপসাগর থেকে যেই ঝড়গুলো উৎপন্ন হয় তোমরা জানো, এগুলা হচ্ছে এক একটা প্রলয়ের মতো, একেবারে ব্যাপক আকারে মানুষের ক্ষয়ক্ষতি করে দিয়ে যায়, বাংলাদেশের উপর দিয়ে যায়, ভারতের উপর দিয়ে যায়, একেবারে মানুষ সব কিছুকে তছনছ করে দিয়ে যায়। এটা হচ্ছে প্রলয়। তো বলছে প্রলয়ে যে মতি, যে মতি মানে যেমন, যে মতি মানে কি? যেমন, যে প্রলয় যেমন বসুধা, বসুধা মানে পৃথিবী, অর্থাৎ প্রলয় যেমন বসুধাকে তথা পৃথিবীকে ডুবিছে লঙ্কা এ কাল সরিলে, যে প্রলয় যেমন পৃথিবীকে ঝড় ঝঞ্ঝার মাধ্যমে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক সেরকম আজকে এই লঙ্কাও সেরকম ধ্বংসের সম্মুখীন হয়েছে। এবং এই জন্য আমাকে তুমি দোষ দিও না। এই জন্য মানে কনকরাজ মানে লঙ্কার রাজা বা রাবণ রাজ, অর্থাৎ তোমার বাবা রাবণই এটার জন্য দায়ী। তিনি লঙ্কাকে বিপদে ফেলছেন এবং নিজেও বিপদে পড়ছেন। আর দেবতারা কখনো পাপ করে না, তারা পাপ মুক্ত থাকে। আর লঙ্কাপুরী এখন পাপে অনাচারে একেবারে এটা পরিপূর্ণ হয়ে গেছে। কাজেই এই তোমার প্রলয়, পৃথিবীর প্রলয় যেরকম পৃথিবীকে তছনছ করে ধ্বংস করে দেয়, আমি মনে করি এখন সেরকমই
ঝঞ্ঝার মাধ্যমে বা রামচন্দ্রের বাহিনীর মাধ্যমে এই লঙ্কা ধ্বংস হয়ে যাবে। ঝঞ্ঝার মতো, পৃথিবীর ঝঞ্ঝার মতো এখন এটা ধ্বংস হয়ে যাবে। রাঘবের পদাশ্রয়, রাঘব মানে কি বলো তো, মনে আছে? রামচন্দ্র। রাঘব মানে কি? রামচন্দ্র, মনে রাখবা। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, যেহেতু আমি রাঘবের পদতলে এখন আমি আশ্রয় নিয়েছি, কাজেই সেই রামচন্দ্রকে ত্যাগ করে আসা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। একেবারে ভাতিজাকে একবারে স্পষ্ট করে বলে দিয়েছে, একবারে মানে এর মধ্যে আর কোনো দ্ব্যর্থবোধকতা নেই, কোনো রকমের ইনিয়ে বিনিয়ে যত কথাই বলুক, শেষ কথা তার একটাই, কি যে রাঘবের পদাশ্রয়, রাঘবের মানে রামচন্দ্রের, পদাশ্রয় মানে পদের আশ্রয়ে, রক্ষার্থে আশ্রয়ী, তেই মানে সেহেতু, তেই শব্দের অর্থ সেহেতু, আমি, তেই মানে সেহেতু, সেহেতু আমি যেহেতু রাঘবের আশ্রয়ে, রাঘবের পদতলে আমি নিজেকে জায়গা দিয়েছি, নিজের জায়গা করে নিয়েছি, এবং রাঘবের ভক্ত আমি, তার দাস আমি কিছুতে আর তাকে ছেড়ে আমি কিছুতেই আর লঙ্কাপুরীতে বা তোমাদের কাছে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। পরদোষে কে ছায়ে মজিতে, আর তোমার বাবার দোষ আমি কেন ঘাড়ে নিব? তার দোষে লঙ্কা ডুবিছে, তার দোষে লঙ্কা আজকে শেষ, তার দোষে তোমরা শেষ, এখন তার দোষটা আমি আমার ঘাড়ে কেন নিব? তোমার বাবার দোষ তো আমি নিতে পারি না আমার ঘাড়ে, পরদোষটা আমি কেন নেব? তোমার বাবার দোষ, পরদোষে, এই দেখো বলছি, পরদোষে কে চাহে মজিতে, আমি কেন তোমার বাবার দোষ নিয়ে আমি কেন এটা দায়বদ্ধ হব? আমি তোমার বাবার দোষ আমি অংশীদার হতে পারবো না, কাজেই আমি রামচন্দ্রের পদতলেই থাকবো, রামচন্দ্রকে আমি দেবতা হিসাবে মেনে নিয়েছি, তাকে তার ভক্ত হয়েছে, তার দাস হয়েছে, আমি তাকে ছাড়া আর যাব না। একবারে পরিষ্কারভাবে সে তার বাতিজা মেঘনাদকে বলছে। এই কথা শুনে রুশিলা বাসব কি? ইন্দ্র, ত্রাস অর্থাৎ বাসবের জন্যই ভয়ের কারণ, তাহলে বাসবের জন্য বাসব কি? দেবতাদের রাজা ইন্দ্র, আর ইন্দ্রের জন্য ভয়ের কে আছে? মেঘনাদ ইন্দ্রকে পরাজিত করেছে। সো বাসব ত্রাস মানে কি? অর্থাৎ ইন্দ্রজিতের জন্য ত্রাস হয়েছে মেঘনাদ। এখানে বাসব ত্রাস বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। রুশিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। আমি শব্দগুলোর মানে বলে দিচ্ছি, যে গম্ভীরে মানে গভীর, যেমতি মানে যেমন, নিশীতে মানে রাতে, নিশীতে মানে রজনী বা রাতে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মানে শব্দ বা ধ্বনি, জিমুতেন্দ্র মানে মেঘের গর্জন, জিমুতেন্দ্র মানে মেঘের গর্জন, কপি মানি রাগ। অর্থাৎ সে এরকম রেগে গেছে যে মনে হচ্ছে যেন আকাশে মেঘের গর্জন হচ্ছে। মেঘনাদ তার চাচার উপর এমনই রেগে গেছে যে রাগে যে মানে গদগদ শব্দ করছে, যেই শব্দ বেরোচ্ছে মনে হচ্ছে যেন আকাশে মেঘের গর্জন হচ্ছে। সে যেভাবে রেগে গেছে এবং গদগদ শব্দ তার কণ্ঠ দিয়ে বেরোচ্ছে, তাতে মনে হচ্ছে যেন মেঘনাদের এই গর্জন মানে মেঘনাদের গলা দিয়ে যে শব্দ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন এখানে আকাশের মধ্যে মেঘের গর্জন হচ্ছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে রাগে। এই রাগের কারণে এর পরের সংলাপটা হচ্ছে মেঘনাদের, এটাই শেষ সংলাপ, এবং এই সংলাপের মধ্য দিয়ে আমাদের এই কবিতার সমাপ্তি ঘটবে। শেষ সংলাপ হচ্ছে 5 নম্বর সংলাপ, এটা মেঘনাদের সংলাপ। এখানে সেই শুরু করছে এইভাবে, কহিলা বীরেন্দ্র বলি, বীর যোগীন্দ্র, বীরেন্দ্র বলি মানে বীর, বীর সেনানী, বলি যার খুব শক্তিশালী বীর। হ্যাঁ, কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলি বলতে এই কবিতায় মেঘনাদকে বোঝানো হয়েছে। যদি তোমার অবজেক্টিভ টাইপের নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বীরেন্দ্র বলি বলতে কাকে বোঝানো হয়েছে, স্পষ্টভাবে তুমি বলে দিতে পারবে যে মেঘনাদকে বোঝানো হয়েছে। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথ ঘামি, হেই রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজানুজ মানে বিভীষণ, রাক্ষস রাজ রাবণ, রাক্ষস রামানুজ মানে অনুজ, অর্থাৎ রাক্ষস রাজের ছোট ভাই। তো কাজে রাক্ষস রাজের ছোট ভাইকে বিভীষণ, এখানে বিভীষণকে সম্বোধন করা হয়েছে হেই রাক্ষস রামানুজ, হে রাক্ষস
রামানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি বলো যে তুমি এই জগতে বিখ্যাত। মেঘনাদ তার চাচাকে বলছে, বিভীষণকে বলছে, তুমি এই জগতে বিখ্যাত। তুমি বলো কোন ধর্ম মতে, এই যে বলতে দেখো, কোন ধর্ম কোন ধর্ম মতে, কোন ধর্মে এটা উল্লেখ আছে? তুমি একটা উদাহরণ দাও, পৃথিবীতে কোন ধর্ম আছে যে ধর্মে উল্লেখ আছে? কোন ধর্ম মতে কহ দাসে শুনি। মানে মেঘনাদ নিজেকে একজন দাস হিসাবে তার চাচার কাছে উপস্থাপন করে বলছে যে আমার মতে একজন দাসকে তুমি বলো শুনি। কোন ধর্মের মধ্যে এটা আছে? জ্ঞাতিত্ব, আত্মীয়তাবোধ, ভ্রাতৃত্ব, ভাইয়ের বন্ধন, জাতি, জাতিসত্তা। আমি আবার বলছি, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি বা জাতিসত্তা, এই সকলে দিলা জলাঞ্জলি। যে কোন ধর্ম মতে, কোন ধর্মে এমনটি লেখা আছে? তুমি আমাকে এই দাসকে একটু বলো, এই দাসকে তুমি একটু বলো কোন ধর্মে বলা আছে যে আত্মীয় ছেড়ে, বাইকে ছেড়ে, জাতিসত্তাকে ভুলে তুমি রামচন্দ্রের দলে গেছো বা অন্যের দলে কেউ যায়, এটা কোন ধর্মে বলা আছে? সে ধর্মের নামটা তুমি বলো। তুমি কিভাবে এই জলাঞ্জলিটা দিলা? কিভাবে তুমি আমাদেরকে ত্যাগ করলা? এটা কোন ধর্মে বলা আছে? জাতিত্ব ছেড়ে, ভাতৃত্ব ছেড়ে, জাতিসত্তা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, মায়ের কথা ভুলে, ভাইয়ের কথা ভুলে, আমার কথা ভুলে, সকল আত্মীয় স্বজনের কথা ভুলে তুমি কিভাবে আমাদেরকে ত্যাগ করলে? এটা এটা কিভাবে তুমি জলাঞ্জলি দিলে? এটা কোন ধর্ম মতে হয়েছে? কোন ধর্মে উল্লেখ আছে যে স্বজনকে ছেড়ে যেতে পারবে? কোন ধর্মে উল্লেখ আছে বাইকে ছেড়ে মানে ত্যাগ করা যাবে? কোন ধর্মে উল্লেখ আছে জন্মভূমিকে ত্যাগ করে চলে যেতে হবে? এটা কি কোনো ধর্মে উল্লেখ আছে? যদি থাকে তুমি আমাকে একটু বলো। চাচাকে বিনয়ের সঙ্গে বলছে যে তুমি আমাকে একটু বলো যে কোন ধর্মে এটা আছে যে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তা এই সমস্ত ফেলে জলাঞ্জলি দিয়ে অন্যের দলে চলে যেতে হবে। এটা কোন ধর্মে বলা আছে চাচা? তুমি একটু বলো তো। তুমি তো জগতের একজন বিখ্যাত জ্ঞানী ব্যক্তি, তুমি তো জগতে বিখ্যাত, তুমি একটু আমাকে বলো কোন ধর্মে এটা লেখা আছে যে বাইকে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে, মাতৃভূমি ত্যাগ করতে হবে, মাকে ত্যাগ করতে হবে, জাতিসত্তাকে ভুলে যেতে হবে, আত্মীয় স্বজন সবাইকে ভুলে তুমি অন্যের দলে যোগ দিবে? এটা কোন ধর্মে আছে? এটা তো বিশ্বের কোনো ধর্মেই নাই, পৃথিবীর কোনো ধর্মে নাই। এই কাজটা তুমি কেন করলে চাচা? শাস্ত্রে বলে, এবারে শাস্ত্রের দোহাই দিচ্ছে, চলমান সংলাপটা চলমান। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণবান যদি পরজন হয় সে পরে থাকবে, এটাই স্বাভাবিক। আর গুণহীন স্বজন সে তো আপনজন, সে গুণহীন স্বজন হলে সে আপনে থাকবে, আপন আপনে। কিন্তু মনে রাখবা পর কোনো দিন আপন হয় না। সে গুণবান হতে পারে, তার গুণ থাকতে পারে, সে ভালো হতে পারে, সব কিছুই, কিন্তু পর পরে, পর কোনো দিন আপন হয় না। নির্গুণ সে আমার স্বজন, মূর্খ হলেও, সে অজ্ঞান হলেও, সে অজ্ঞানী হলেও, এবং সে যতই দারিদ্র হোক মধ্যে সে নিষ্পেষিত হোক না কেন, তার জ্ঞান বুদ্ধি যতই কম থাকুক না কেন, সে আমার আপনজন, এবং আপনজন আপনজন হিসেবেই থাকবে, সে কখনো পর হবে না। যাই হোক, কী বলে সেটা দেখো, যে আমি বলছি এই শেষে এটা শাস্ত্রে বলে, শাস্ত্রে মানে কি? ধর্মগ্রন্থ হতে পারে কোনটা। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। যে শাস্ত্রে বলে নির্গুণ স্বজন, গুণবান পরজন হলেও গুণহীন স্বজনে হচ্ছে শ্রেষ্ঠ, এটা শাস্ত্র বলে। তুমি আমাকে বলো পর পর সদা, পর সব সময় পরে থাকে, সে কোনোদিন আপন হয় না। এটা শাস্ত্রের কথা, এটা আমার কথা নয়, এটা শাস্ত্রে বলে। শাস্ত্রে বলে যে গুণবান পরজন, আর গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। অর্থাৎ স্বজন নির্গুণ হলেও সেই হচ্ছে সবচেয়ে ভালো, সে কখনো পর হবে না। আর গুণবান যদি পরজন হয় সে সবসময় পরজনে থাকবে, এটা শাস্ত্রের কথা। এই শিক্ষা
হে রক্ষবর, রক্ষবর মানে বিভীষণকে রক্ষবর বলা হয়েছে। যদি প্রশ্ন করে এই কবিতায় রক্ষবর বলতে কাকে বোঝানো হয়েছে, তুমি বলে দিবে বিভীষণকে, ব্যাস হয়ে গেল, অবজেক্টিভও কাজ, আবার ওই যে জ্ঞানভিত্তিক যে প্রশ্ন থাকে 1 নম্বরে সেটা তো তোমার কাজে লেগে যাবে। এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলি, তুমি এই শিক্ষা কোথায় পেয়েছ? শাস্ত্র বলে যে গুণবান পরজন যদি হয় সে সবসময় পরে থাকে, আর গুণহীন স্বজন যদি হয় সে সবসময় আপন জনে থাকে। তাহলে তুমি এই শিক্ষা কোথায় পেলে যে আপন জনকে ছেড়ে পরজনকে নিয়ে থাকতে হবে? এই শিক্ষা তুমি কোথায় পেলে? এটা আমাকে একটু বলো চাচা, প্লিজ প্লিজ তুমি একটু বলো, তুমি এই শিক্ষা কোথায় পেলে যে আপন জনকে ছেড়ে চলে যাওয়া, পরজনকে তুমি আপন বলে মেনে নেওয়া, এটা তুমি কোথায় পেয়েছো? এটা কোন শাস্ত্রে আছে? কোন শাস্ত্র মতে তুমি এই শিক্ষাটা তুমি কোন শাস্ত্রে পেয়েছো? এটা প্লিজ চাচা তুমি আমাকে একটু বলো। তার অনুনয় বিনয়, সে বলছে যে এটা কোথায় আছে, তুমি কোথা থেকে এটা শিখলে? এটা তোমার তো শেখার কথা না। সংলাপ চলমান, কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে। আসলে চাচা এটা বলি কোনো লাভ নেই। তাদের সঙ্গে যেহেতু তুমি এখন থাকো, সহবাস করো, সহবাস মানে একত্রে থাকো, তুমি এখন মানে রামচন্দ্রের বাহিনীর সাথে তুমি এখন একত্রে থাকো, তাদের সাথে তুমি রামচন্দ্রের আজ্ঞা হয়ে গেছো, আজ্ঞাবহ হয়েছ, দাস হয়েছ, তার ভক্ত হয়েছ, তুমি তাদের সঙ্গে বসবাস করো। সহবাস মানে একত্রে বসবাস করা, তুমি তাদের সাথে সহবাস করছো, কাজে তোমাকে আমি তিরস্কার করি কোনো লাভ হবে না। তোমাকে তিরস্কার করা না করা আমার কাছে একই, কারণ তুমি ওই দলের সাথে মিশে গেছো, তুমি ওদের সাথে বসবাস করো, তুমি ওদের সাথে সহবাস করো, সহ অবস্থান করো। কাজেই এখানে সহবাস মানে রামচন্দ্রের বাহিনীর সাথে বিভীষণ যে বসবাস করে সেটাকে বোঝানো হয়েছে। কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে হে পিতৃব্য, হে চাচা, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? যে এটাই তো স্বাভাবিক, তোমাকে আমি শুধু শুধু গঞ্জিব কেন? তুমি যাদের সাথে এখন বর্তমানে বসবাস করো, হ্যাঁ, তারা হচ্ছে একটা বর্বর, তারা অন্যর দেশে আক্রমণ করে, অন্যর দেশ তারা জোর করে দখল করতে চায়, এটা একটা বর্বরের সাথে তুমি মিশে গিয়েছো। কাজেই বর্বরের কাছ থেকে তো তুমি এইটাই শিখবে, আর তো ভালো কিছু শিখবে না। নিছতার, হ্যাঁ, নিষ্ঠুরতার যে যতগুলো মাপ কাটিয়েছে সব তো তুমি ওদের থেকেই শিখবে, তোমার তার অন্যদের কাছ থেকে শেখার কোনো দরকার নেই। কাজেই তোমার যেই গৌরব, তোমার বংশের যে গৌরব, সব কিছুকে ধুয়ে মুছে তুমি যে রামচন্দ্রের বাহিনীর সাথে তুমি থাকো, তাদের সাথে যে বসবাস করো, তুমি এই যে শিক্ষাটা, এই বর্বরতা তুমি অবশ্যই তাদের কাছ থেকেই শিখেছ, আর কোথা থেকে শিখবে? শেষ লাইন সংলাপের, গতি যার নিচ হয়, নিচ সেই দুর্মতি। আমি বলি মতি শব্দের অর্থ মন, দুর্মতি মানে খারাপ মন, মানে অসৎ চিন্তা, যার চিন্তা চেতনা অসৎ অসৎ ভাবনা থাকে, যার চিন্তা চেতনায় মন্দ ভাবনা থাকে, তাকে বলি দুর্মতি। সুমতি ভালো মনের মানুষ, দুর্মতি খারাপ মনের মানুষ, কুমতি খারাপ মনের মানুষ। নীচ, নীচ মানে একেবারে হীন, নিকৃষ্ট। নীচ বানান কিন্তু খেয়াল করবা, দন্তন্য দীর্ঘিকার চ, নীচ। এই নীচ মানে নিষ্ঠুর, হীন, একেবারে অদম, নরাদম, এ জাতীয়। আর দন্তন্য রসিকার চ, নিচ, নিচ মানে নিচে। যে আমরা বলি না নিচের 5টি প্রশ্নের উত্তর দাও, নিচের 1টি প্রশ্নের উত্তর দাও, নিচের 3টি প্রশ্নের উত্তর দাও, নিচ বানান রসিকার দিয়ে লিখবা, তাহলে এটা হবে। কিন্তু দন্তান্ন দীর্ঘিকার ছ দিয়ে যদি লেখো তাহলে এই নিচ মানে হচ্ছে হীন, এই নিচ মানে হচ্ছে তো নিষ্ঠুর, এই নিচ মানে হচ্ছে তোমার নিষ্ঠুরতা, হিংস্রতা, এবং এই নিচ মানে হচ্ছে নরাদম, অর্থাৎ মানুষের পর্যায়ে যারা পড়ে না তাদেরকে বলে না, বলে না ছি 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 তুমি এই ধরনের কাজ করলে, তুমি এত নীচ। আমরা এই ধরনের কথা সচরাচর ব্যবহার করি, অর্থাৎ নীচ মানেই হচ্ছে অত্যন্ত জঘন্য ব্যক্তি। যে কাজটা, অর্থাৎ যেই ব্যক্তি জঘন্য কাজ করতে পারে সেই হচ্ছে নীচ, যেই ব্যক্তি খারাপ কাজ করতে পারে সেই হচ্ছে নীচ। ওকে, আমার এক স্টুডেন্ট আমাকে ওকে বলছে, মানে এভাবে একটা ইমোজি দিয়া থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে সমর্থন করেছো, থ্যাংক ইউ সো মাচ। কাজেই যার নৈতিক স্খলন ঘটে, যেই ব্যক্তির নৈতিক স্খলন ঘটে তার মন মানসিকতা কখনো ভালো হয় না। কাজেই বিভীষণের মন তার নৈতিক স্খলন ঘটিচ্ছে, সে নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে সে শাস্ত্র বলো ধর্ম বলো সব কিছুকে সেই যে নর্ম, যেই স্বাভাবিকতা, হ্যাঁ প্রকৃতির যে স্বাভাবিকতা,
হ্যাঁ, আত্মীয় স্বজনের যে সম্পর্ক সব কিছুকে সে জলাঞ্জলি দিয়ে যেভাবে তার নৈতিক স্খলন ঘটেছে, নৈতিকভাবে সে নষ্ট হয়ে গেছে, নীতি নষ্ট হয়ে গিয়েছে, কাজেই তার মন মানসিকতা কখনোই ভালো হবে না। সে তো যে গেছে সে গেছে, সে আর কখনো ফিরে আসবে না। চাচা কখনো আর এই স্বজনদের কাছে ফিরে আসবে না, সে রামচন্দ্রের দলেই, রাঘবের দলেই সে থাকবে। এই হচ্ছে মূল কবিতাটার বিশ্লেষণ। আমার মনে হয় এই কবিতাটা নিয়ে আমি আর ক্লাস নেব না, এটা আমার শেষ ক্লাস। এরপরে কোনো একটি নতুন কবিতা নিয়ে আমি আসব। এ প্রসঙ্গে আমি পরীক্ষা নিয়ে একটি কথা বলবো, আমি পরে বলছি। পরীক্ষা দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা আমরা অনলাইনে নিব, এবং অনলাইনে নিব সেটা 15 তারিখ থেকে শুরু। অলরেডি তোমরা সব কিছু পেয়ে গেছো, নোটিশ পেয়ে গেছো। নোটিশগুলো দয়া করে তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, তোমরা যে কোনো নোটিশ দিলেই আগে ভালো করে পড়বে, পড়ে নোটিশটা বোঝার চেষ্টা করবে। এবং বারবার পড়ে যদি তুমি বুঝতে যদি তোমার, বা তুমি যদি কনফিউজ হও, বুঝতে যদি তোমার কষ্ট হয়, সেক্ষেত্রে তুমি দুই একটা প্রশ্ন, আমরা যারা অ্যাডমিন আছি, বিশেষ করে আমি আর এবং আহসান স্যার, তাদের ইনবক্সে এসে তুমি প্রশ্নটা করতে পারো। কিন্তু এমন ঘটনা আছে যে নোটিশটা না পড়েই এবং নোটিশটা না দেখেই তোমরা ইনবক্সে এসে প্রশ্ন করো। এতে তোমাদের সম্পর্কে আমাদের ধারণাটা যে খুব উঁচু হয় তা কিন্তু না। তবে যেহেতু তুমি শিক্ষার্থী, তুমি প্রশ্ন করতে পারো, স্বাভাবিক, এটা আমরা বিরক্ত হই না। কিন্তু তোমাকে বুঝতে হবে যে স্যারদের কাছে আমি অবশ্যই প্রশ্ন করব, কিন্তু আমি আগে জিনিসটা ভালো করে পড়ে নিই, যে নোটিশে কী বলা আছে, নোটিশটা তুমি ভালো করে পড়বে, বুঝবে। হ্যাঁ, তারপরে রুটিন দিয়েছে, রুটিনটা তুমি এই সব কিছু তুমি তোমার গ্যালারিতে সেভ করে নিয়ে যেতে পারো, ভালো করে পড়ে বড় করে দেখতে পারো, পড়তে পারো বুঝে। এরপরে তুমি যদি কনফিউজ হও কোনো বিষয়, তুমি যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে তুমি আমাদের দুইজনের যে কোনো একজন ইনবক্সে এসে তুমি নক করলে আমরা সেটার যথাযথ উত্তর দেব। তাহলে 15 তারিখ তো তোমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছ। আর কিভাবে তুমি বাসায় বসে পরীক্ষা দিবে, একবার এক্স্যাক্টলি প্রতিটি পত্রে 100 করে হবে, অ্যাজ পার বোর্ডের নিয়ম অনুসারে। তোমার যেই অবজেক্টিভ থাকার কথা, বহু নির্বাচনী প্রশ্ন বা অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক অভিক্ষা যেটাকে আমরা বলি, সেটা থাকবে। তারপর আবার তোমার ওই সৃজনশীল অংশ থাকবে। প্রশ্ন আমরা যেদিন পরীক্ষা হবে সেদিন আমরা আপলোড দেব। হ্যাঁ, ধরো যে পরীক্ষার নেট সমস্যা যদি না থাকে, বা আমরা সম্ভাব্য বিপর্যয় এড়ানোর জন্য একটু আগেই আমরা প্রশ্ন আপলোড দিয়ে দেব। কিন্তু তুমি তোমাদের নৈতিক বলে যে নৈতিক একটা ব্যাপার আছে, আমরা আশা করি যে তোমরা নৈতিকতা অবশ্যই শিখবে, কারণ এখান থেকেই শিক্ষা। তোমাকে তো লিখতে হবে, তোমাকে 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে, এটা তোমাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। খাতা তুমি তৈরি করবে, এটাকে ডিমাই সাইজ কাগজ বলে। ডিমাই সাইজ কাগজ, তুমি দোকানে বা কাগজের দোকানে গিয়ে বলবে যে আমাকে ডিমাই সাইজ কাগজ, A4 সাইজ না, ডিমাই সাইজ কাগজ। আমরা যেই পরীক্ষা নিই যে কাগজে, এটাকে বলে ডিমাই সাইজ কাগজ, এটাকে A4 সাইজ কাগজ বলে না। আমরা স্বাভাবিকভাবে যেভাবে পরীক্ষা নিই এটাকে ডিমাই সাইজ কাগজ বলে। তুমি ডিমাই সাইজ কাগজ এনে রিটেন পরীক্ষার জন্য তুমি খাতা তৈরি করবে। আর ওই রিটেন খাতাতেই তুমি অবজেক্টিভের, হ্যাঁ, নম্বর 1, তারপর যেটা সঠিক, ক হলে ক, নম্বর 2, যদি গ হয় গ অ্যান্সার করবে। অর্থাৎ ওই অ্যান্সারটা তুমি যে রিটেনের জন্য যে খাতাপত্র, সেখানে তুমি অবজেক্টিভটাও আনসার করবে, এবং অবজেক্টিভটা আনসার শেষ হলে পরে তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর শুরু করবে। এবং আমরা সব কিছু, তোমার অভিভাবক, খাতার মধ্যে তোমার অভিভাবকের স্বাক্ষর থাকবে, তারিখ থাকবে, তোমার নাম থাকবে, প্রাক নির্বাচনী পরীক্ষা লেখা থাকবে, বিষয় লেখা থাকবে, তারপরে গ্রুপ লেখা থাকবে, তারপরে তোমার রোল নাম্বার লেখা থাকবে, হ্যাঁ, তারপরে তোমার সেকশন লেখা থাকবে, তারিখ লেখা থাকবে, আর স্বাক্ষরের জায়গায় তোমার অভিভাবক স্বাক্ষরটা দিবে। আমরা সব কিছুই তোমার এবং তোমার অভিভাবকের উপরে সব কিছু ছেড়ে দিব। তবে একটা রুলস আমরা শীঘ্রই আমি আজকে তৈরি করব, আশা করছি আমি শনিবারে সেটা আপলোড দিতে পারবো, সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। আর এটা গেল প্রাক নির্বাচনে। আর ফার্স্ট ইয়ার সম্পর্কে আমি বলি যে এই পরীক্ষার সময় ফার্স্ট ইয়ারের ক্লাস অব্যাহত থাকবে, কারণ তাদের ক্লাস আমরা নিব, তাদের ক্লাস আমরা নভেম্বর পুরোটাই নিব, এবং নভেম্বর পুরোটাই নিব। তাদের এটাকে অর্ধবার্ষিক বলো বা প্রথম সাময়িক পরীক্ষা বলো, সেটা সম্ভবত আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকেই, সম্ভাব্য তারিখ ডিসেম্বরের 1 তারিখ অথবা নভেম্বরের ডিসেম্বরের 1 তারিখ থেকেই শুরু হওয়ার সম্ভাবনা আছে। তোমরাও সকল বই কিনে ফেলো, এবং সিলেবাস তো তোমরা ইনশাল্লাহ হার্ড কপি পেয়ে গেছো, সিলেবাস অনুসারে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আমরা তোমাদের জন্যেও
নিশ্চয়ই এই এই মাসটা পুরোপুরি একবার ক্লাস নেব তোমাদের, তারপরে তোমাদেরকেও হাফ ইয়ারলি পরীক্ষা অনলাইনে দিতে হবে। যদি বাংলাদেশ সরকার অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় যদি কলেজ না খোলে, এভাবে যদি বন্ধ অব্যাহত থাকে, হ্যাঁ, তাহলে আমরা অনলাইনেই পরীক্ষা নিব। আর যদি আল্লাহ চাইতো যদি খুলে দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস মানে পরীক্ষার হলেই আমরা তোমাদের পরীক্ষা নেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাকে সময় দেওয়ার জন্যে, মনোযোগ দিয়ে শোনার জন্যে আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই। তোমাদের জন্য আমার নিরন্তর শুভকামনা রইল। তোমরা সবাই সুস্থ থাকবে এবং পরিবারকে সুস্থ রাখবে। তোমরা সবাই সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থাকো। এখানেই শেষ আজকে।